আপনি কোথা থেকে শুরু করতে চান? শৈশবকাল থেকে শুরু করতে চাই। জি প্লিজ শুরু করুন। গ্রামের বাড়িতে যখন আমার বাবা আমাদের ফ্যামিলি নিয়ে থাকতো, জি, তখন একটা পর্যায়ে আমার সৎ দাদি ছিল, সে আমাদের ঘরটাকে শত্রুতামি করে পুড়িয়ে দেওয়া হয়। ঘরটাকে পুড়িয়ে দেয়? হ্যাঁ, ঘরটাকে পুড়িয়ে দেওয়া। আপনার একদম ছোটবেলার গল্প না? একদম ছোটবেলার গল্প। কত বছর বয়স ছিল তখন? তখন আমার 7 বছর বয়স ছিল। 7 বছর বয়স। আপনি স্কুলে পড়াশোনা করতেন সেই সময়? না, তখন স্কুল কি জিনিস বুঝিই নাই। স্কুল কি জিনিস আপনি বুঝেননি? আচ্ছা, হ্যাঁ, তারপর? ঘরটা পুড়িয়ে দেওয়ার পরে ঘরের ভিতরে যাবতীয় যা কিছু জিনিস ছিল সব পুড়ে যায়, এবং এই পুড়ে যাওয়া অবস্থাতে আমার ছোট একটা ভাই পুরো গাল এবং বুকের এক সাইড এবং পা, মাথার এই স্কাল্পের এখানে কিছু একটা জায়গায় পুড়ে যায়, কোন একটা জায়গায়। যেটুকু অর্থ ছিল বাকি যে হাতে মানুষের কাছ থেকে ধার দেনা করে সেটুকু দিয়ে আমার ভাইটাকে বাঁচাবার চেষ্টা করে। আমার আম্মা ভাবছে যে সে বাঁচবে না, মরে যাবে। প্রায় 1.5-2 বছর লাগছে ওর ভালো হতে, ঘাটা শুকাতে। কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 বোন 3 ভাই ছিলাম। 2 বোন 3 ভাই। আর আপনার বাবা কি করতেন সেই সময়টা? আমার বাবা তখন ঢাকায় পাকিস্তানি হোটেলে গ্রিন হাউসে চাকরি করতেন। পাকিস্তানি হাউস মানে? পাকিস্তানি হোটেল ছিল অনেক, তাই শাহবাগের এদিকে। আচ্ছা, ঠিক আছে, কোন একটা জায়গায় উনি কাজ করতেন হোটেলে। আর এটা কি আবাসিক হোটেল নাকি খাওয়ার হোটেল? না, এটা বাবুর্চির কাজ করতেন। বাবুর্চির কাজ করতেন আপনার বাবা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তারপর? ওই বাবুর্চির কাজ করার অবস্থা আমার বাবা যখন এই চাকরি করে বাড়িতে পয়সা পাঠাতো, ওটা দিয়ে আমার মা চলতো। তো ঘর পুড়ে যাওয়ার পরে আমার বাবা আমাদেরকে পরিবার যে স্টাফ কোয়ার্টার ছিল ওখানে আমাদেরকে শিফট করে নিয়ে আসে। ওকে। ঘর ভাড়া করা হয়, মানে এক কথায় যে স্লাম যে এরিয়া, স্লাম মানে বস্তির কথা বলছেন আপনি? হ্যাঁ, বস্তির কথা বলি। যেরকম একটা সিচুয়েশন, ঠিক এরকম সিচুয়েশনে ঘরের ভিতরে আমাদেরকে রাখা হয়। একটাই মাত্র রুম, আমরা 5 ভাই বোন এবং আমার মা বাবা। ওই রুমের মধ্যে কোনো কিছু ছিল না, নিচে বিছানা করে শুতে হতো। যখন আমরা ছোট, পাশে দেখতাম যে অনেকে ফুল বিক্রি করতে যাচ্ছে। ওকে। 1 দিন 2 দিন দেখে দেখে এভাবে অনেকগুলো মানে মাস, 6 মাস, 8 মাস, 9 মাস চলে, এরকম প্রায় দেখতে থাকি। একটা সময় বাবার ওই হোটেলের ওই চাকরিটা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের উপরে চরম দুর্ভোগ চলে আসে। তখন আমরা কি করবো ভেবে পাই না। আমার মা বাসায় কাজ নেয়, বাসায় কাজ নেওয়ার পর আম্মাকে দেখি যে সে সকালবেলা যায়, আম্মা বিকেল বেলা আসে। তখন আমরা দুপুরে খাবারের জন্য 5 ভাই বোন খুব চেঁচামেচি করতাম, কান্নাকাটি করতাম। মা তখন কি করতো, যে ওই বাসা থেকে কাজ করে যে ভাতটা নিয়ে আসতো ওটা আমাদের 5 ভাই বোনকে দেওয়া হতো। কতক্ষণ না খেয়ে থাকা যায়। এরকম করতে করতে একদিন আমার বড় বোন তখন দেখলো যে পাশে কতগুলো মেয়ে ফুল বিক্রি করতেছে, ওরা ফুল কুড়িয়ে। ও 2-3 দিন দেখার পর ও একদিন কি করলো, ওদের সাথে লুকিয়ে গিয়ে ওদের সাথে ফুল আনতে গিয়েছে। কারণ আম্মা কান্না করে, আমার চোখের পানি, কাপড় ছিঁড়ে গেছে, মা খুব কান্না যে আমি 5 ছেলে মেয়েকে কিভাবে খাওয়াবো, কিভাবে চলাফেরা, কিভাবে কি করবো, মানুষ করবো। এটাই তার মাথায় একটা টেনশন হয়ে গেছে। বাবা যখন যে কাজ পারতেছে, পেয়ারা বিক্রি করতেছে, ড্রেন সাফ করতেছে, পরিষ্কার করতেছে। এগুলো ভাই বোন গুলো খুব ছোট ছোট, আমরা 2 বোন বড় ছিলাম, ভাই 3টা ছোট ছিল। 1-1.5 বছরের ছোট পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা সবাই আর কি। এখন আমার বোন ওগুলো দেখে ওদের সাথে একদিন ফুল আনতে যায়, ওরা কি করে আমার বোনটাকে মানে ধাক্কা মেরে ফেলে দেয় যে তুমি আমাদের সাথে কেন আসছো, তুমি আসো, আমরা চাই না। তো লুকিয়ে লুকিয়ে আমার বোন ওদের আগে গিয়ে রমনা পার্কের বকুল ফুল গাছতলায় যে পলিথিনে করে বকুল ফুল কুড়িয়ে এনে আম্মাকে দেওয়া হয়। আম্মা তখন বলে, মা তুমি বাসায় কাজ করতে, আমরা 2 বোন তোমাকে দিব না, আমরা কিছু একটা করার চেষ্টা করি নিজে থেকে। আম্মা সুই সুতা কিনে দেখলো যে ওরা বিক্রি করে সিগনালে। তখন এটা দেখে আমার আম্মা নিজে মালা গেঁথে দিল। মালা গেঁথে দেওয়ার পর আমার বোনের হাতে তুলে দিল। আমার বোনের হাতে তুলে দেওয়ার পর মনে করেন যে সে মালা বিক্রি করতে, এবং পরিবারের যে রাস্তাটা, এখন তো ওইখানে একটা লেন হয়ে গেছে, কিন্তু আগে ওটা ফাঁকা ছিল, ওখানে রিক্সা চলাচল করতে। ওই রিক্সা সিগনালে আমার বোন প্রথম ফুল বিক্রি করা শুরু করলো। কিন্তু ওই যে বোন ফুল বিক্রি করে, আমাকেও যেতে হবে, এইরকম চিন্তাধারা। তখন আমি অবুঝ, খুবই ছোট শিশু, আমি কিছু বুঝি না। তখন কি করলাম যে তার দেখা দেখি যে আমি অনুসরণ করলাম যে আমি করি। তো ওরকম করে দেখতে আমার বোনের পাশাপাশি আমার বোন তখন ওই রিক্সার সিগন্যাল থেকে চলে যায় শাহবাগের যে বর্তমানে যে পেট্রোল পাম্পের ওখানে যে গাড়িগুলো তেল নেয়, ওখানে ফুল বিক্রি করা শুরু করে দিল। আর আমি ওই রিক্সার সিগন্যালে থাকতাম। তো এইভাবে ফুল বিক্রি করতে করতে প্রায় 2-3 বছর চলে যায়। ভাইয়া মনে করেন যে এমনও দিন হতো যে আমার আম্মা সে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে দিত আয়োজনের সময়। আয়োজনের সময় উঠে আমরা কি করতাম, একটা তেনা ভিজা নিতাম আর একটা ঝুড়ি নিতাম। ঝুড়িটা ভিজায় কি করতাম, সেই আর্ট কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, টিএসসি চত্বর, এইসবের ভিতরে ভিতরে শীতের দিনে শিউলি ফুল হতো। সেই শিউলি ফুল কি করতাম, কুড়ায় আয়না, রোদে উঠলে মরে যেত। তাই ভিজা তেনা দিয়ে ঢেকে রাখলে ফুলগুলো তাজা থাকতো। এই জন্য কি করতাম, ওগুলো টুকায় আয়না আম্মার কাছে দিতাম, আম্মা গেথে গেথে দিত, ফুল বিক্রি করা হতো। সেই টাকা দিয়ে দুপুরে বাজার করা হতো। প্রিয় শ্রোতা, আজকে যে মানুষটি এখানে জীবনের গল্প বলতে এসছে, সেই মানুষটিকে আপনারা চেনেন। অচেনা মানুষ না, আমাদের চারপাশে ঘুরে বেড়ায় ছোট ছোট শিশু। একটা কমন ডায়লগ দেখবেন যে আম্মা 2টা টাকা দেন ভাত খামো। দিস ইজ দ্য কমন ডায়লগ। এবং এই একটা ডায়লগের বাইরে ওরা কখনো আমার জীবন দশা আমি পাইনি। বা এই ফুলটা কেনেন স্যার, 2টা টাকা দেন ভাত খামো, এই যে ভাত খামো ডায়লগটা, ওরা কিন্তু এটার বাইরে আসলে কিছু জানে না। এবং
কমেন্টস করার আসলে দরকার নাই। এই মানুষগুলোকে আপনারা চেনেন, আপনাদের চারপাশে প্রতিনিয়তই এরা বড় হচ্ছে। কিভাবে বড় হচ্ছে, কিভাবে আসে আপনাদের কাছে, সেটা নতুন করে বলারও কিছু নেই। আজকে একটু অন্যভাবে শুনবেন এবং সেই শোনার কাহিনী শেষ পর্যন্ত আপনাকে কোথায় নিয়ে দাঁড়াবে আপনি নিঃসন্দেহে চিন্তা করতে পারবেন না। কারণ হ্যালো 8920 তে কোনো বাকি অনুভব করা যায় না যে জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। ওর মুখের ভাষা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে কত স্পষ্ট ভাষায় কথা বলে। একজন ফুল বিক্রেতা বা একজন ছোটখাটো একটা শিশু বা যে পরিবেশে বড় হয় ওরা, সেই সব মানুষের ভাষা কিন্তু এরকম হতে পারে না। একটু ভালো করে লক্ষ্য করতে হবে ওকে, ওর জীবনের গল্পগুলোকে একটু ভেতরে যেতে হবে, ওর সেন্সটা একটু নিতে হবে। দেখবেন যে ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন আজকের হ্যালো 8920 তে। আমরা ওর কাছে আবারও ফিরবো, যাবার আগে একটু কথা বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে আজকে নুরি আমাদের কাছে এসছে। নুরিকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আর অনুষ্ঠান চলাকালীন নুরির ছবি আমরা দিয়ে দিব আমাদের এই ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। নুরি, তারপর সকালে নাস্তার বিষয়টা হচ্ছে এরকম যে শেরাটনের ভিতরে যত বিদেশি ফরেনিয়ার থাকতো, ওরা যে রুটি মুটি খেয়ে বা বাটার থাকতো, সেই বাটার অর্ধেক খেয়ে ফেলে দিত, ওই টুকরা খোলা থাকতো, সেই টুকরো রুটিগুলো ময়লার গাড়িতে করে কি করতো, ওরা বের করে নিয়ে আসতো প্যাকেটে করে। সেটা কি করতো যে আমরা ওই আপনার বর্তমানে যে হাসির বিল্ডিং এর পাশে যে একটা নতুন বিল্ডিং হয়েছে, ওইখানে একটা চিপা রাস্তা আছে চওড়া, ওই রাস্তা ওইখানে ময়লা তুলতো এবং লম্বা করে সারি গরিব যত মানে ছোট ছোট বাচ্চারা আমাদের মতো ছিল, বিরাট পলিথিনের প্যাকেটে করে রুটির শুকনা টুকরা ওগুলো আমাদেরকে সকালবেলা দেওয়া হতো। ওগুলো সকালবেলা আমরা নাস্তা হিসেবে খেতাম। এবং দুপুরে খাবার আয়োজনের জন্য যতক্ষণ আমরা ফুল বিক্রি করতাম, ফুল বিক্রি করে টাকা আনার পরে সেই টাকা দিয়ে আমার মা বাজার সদাই করে তারপর আমাদের দুপুরের আহার যোগান দেওয়া হতো। এভাবে আমরা প্রতিদিন ঢাকা আর্ট কলেজ, ইউনিভার্সিটি এবং শিশু পার্কে রাত 12টা-1টা পর্যন্ত রাস্তায় ফুল বিক্রি করতে হতো। আবার সেই আজানের সময় উঠে বকুল ফুল কুড়িয়ে আনার জন্য আমাদেরকে সেই শিশু পার্কে গেটের সামনে যেতে হতো। সেখানে গেলেও কিন্তু দারোয়ান থাকতো এবং সিকিউরিটি গার্ড যারা থাকতো তারা বিভিন্ন খারাপ মন্তব্য করতো। ভিতরে ঢোকার জন্য ওদেরকে পেমেন্ট করতে হতো। মানে ওই সিকিউরিটি গার্ডদেরকে পেমেন্ট তো ঠিক না, এক ধরনের ঘুষ দিতে হতো ভিতরে ঢোকার জন্য। যখন আমরা টাকা দিতে অস্বীকার করতাম যে না টাকা দিতে পারবো না, তখন আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হতো না। ভিতরে ঢুকতে না দিলে আমরা ফুল আনতে পারতাম না। বাইরে থেকে টপকে যাওয়ার কোনো উপায় ছিল না। উপরে লম্বা লম্বা রড গুলো ছিল, সেখানে যদি আমরা টপকে যাই দেখা গেছে একটা না একটা দুর্ঘটনা ঘটতে পারে, ওই ভয়ে আমরা যেতাম না। অনেকে কি করতো যে ফাঁকা একটা জায়গা ছিল ওটার মধ্যে দিয়ে ভিতরে ঢুকে ওই ফুল টুকে নিয়ে ওইখান থেকে বের হয়ে যেত, কিন্তু আমরা তো ওটা পারতাম না, আমাদেরকে সরাসরি এখানে যেত। অনেক রিকোয়েস্ট করে ওদেরকে যখন আমরা টাকাগুলো দিতাম 10 টাকা 20 টাকা সবাই মিলে যখন 30-40 টাকা 50 টাকার মতো হতো, তখন আমাদেরকে ভিতরে ঢোকার জন্য অ্যালাউ করতো। আমরা যখন ভিতরে ঢুকতাম তখন আমরা কি করতাম যে যেখানে যে প্লেন দুইটা হয় ওইখানে দৌড়ে গিয়ে যারা আগে যে যেতে পারে, যে যত বেশি ফুল আনতে পারে, দৌড়ে যে আমরা 1 ঝুড়ি 2 ঝুড়ি আমরা 3 ভাই বোন যেতাম। প্লেন হয় মানে ঠিক বুঝলাম না। ওই যে শিশু পার্কের প্লেনে যে উড়ে, ও আচ্ছা, ওই জায়গাটার ওই পাশে বকুল গাছগুলো ছিল, ওখানে খালি পায়ে যেতে হতো। অনেক সময় দেখা গেছে যে কাঁচ ভাঙা, অনেক চুরি ভাঙা ফেলে রাখতো, অনেক কিছু ফেলে রাখতো, পা কেটে যেত। দেখা গেছে গাছে পোকা থাকতো, পাকা বকুল পড়ে আছে, সেই বকুল গুলো খেতাম, খেয়ে বিচিগুলো দিয়ে খেলতাম। কোমরের একটা প্যান্ট পরা থাকতো আর খালি গায়ে থাকতাম সারাক্ষণ, সেই প্যান্টের মধ্যে বকুলের বিচি এতগুলো করে থাকতো, সেই বিচি দিয়ে আমরা অনেক কিছু খেলতাম আর কি, অনেক জোড়া মিলে ঘষে সেটা দিয়ে বিচি দিয়ে কানে দুল বানাতাম, কারণ আমাদের কানে দুল কেনার মতো টাকা ছিল না। ওটা দিয়ে মালা বানাতাম, এগুলো করতাম। তারপর গামছা দিয়ে চুল বানাতাম, লম্বা চুল, এটা আমার লম্বা চুল, এরকম বান্ধবীরা তখন ওই ফুলগুলো টুকায় আনতে 7টা বাজতো। 7টার সময় কি করতাম, আম্মাকে দিয়ে দেবো, আম্মা সেই ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা করে সুতায় বসে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকলে একটা মহিলার যা হয় আর কি, কোমর ধরে যেত। সেই প্রত্যেকটা মালা 2 টাকা করে বিক্রি করতাম এইভাবে যে গাড়িতে যখন শেরাটনের সামনে সিগন্যাল পড়তো, যে অনেক সময় দেখতাম যে কাপল ছিল, আবার অনেক সময় দেখতাম যে একজন ইয়াং ম্যান ছিল, দেখতাম যে একজন মহিলা বসে আছে, এরকম যে একটা মালা নেন না স্যার, 2 টাকা দেন স্যার, এমন করেন স্যার, আমরা গরিব মানুষ স্যার, আপনারা যদি না নেন তাহলে আমরা কই যাবো, 2 টাকা স্যার নিয়ে যান স্যার, এমন করেন কি লেগে স্যার, 2 টাকা তো বেশি কিছু না, আমরা গরিব মানুষ, এটা দিয়ে আমরা চুল্লা খাই, লইয়া যান স্যার ফুলটা। তারপরে উনি আমাদের এরকম আবেগ কথা শুনে ফুলগুলো নিত, বা অনেকে দেখা গেছে যে ফুল নিত না, টাকা দিয়ে দিত। আবার অনেকে দেখা গেছে বকুল ফুলের গ্রাম খুব ভালো, এরকম করে দেখে তো 10টা 12টা করে নিয়ে বেশি টাকা দিয়ে দিত, গুনতো না। আবার অনেক সময় কি করতো যে ফুল নিয়ে চলে গেছে কিন্তু টাকা দেয়নি, আবার সিগন্যাল ছেড়ে দিছে, ফুল হাতে করে গান শুনতেছে, হাতে পেঁচাচ্ছে, খোপায় দিচ্ছে, কিন্তু আমার ফুলের টাকা দিচ্ছে না। আমি যখন ফুলের টাকা চাইতে যাই তখন কি করলো, আমাকে চড় মারে। তারপরে আবার কি করতো, অনেকে ফুলটা নিয়ে লাথি মেরে ফেলে দিত। এই যে ঘটনাগুলো শুধু
এদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার মধ্যে ছিল পুলিশের উৎপাত, তার মধ্যে ছিল ট্রাফিক। সেও কিন্তু আমাদেরকে বিভিন্ন হিউম্যান টর্চার করতো আর কি। কিভাবে করতো, যখন দেখা গেছে কোন ভিআইপি ব্যক্তি ওই শারাটনের সামনে দিয়ে আসবে, আমাদেরকে কি করতো, মোটা লাঠি দিয়ে পিটায় আমাদেরকে এখান থেকে তাড়াই দিত। যে ফুলগুলো আমরা কষ্ট করে টোকানছি সেগুলো কি করতো, বুট জুতা দিয়ে পাড়ায় হেজিবেজি করে ফেলতে, এমন অবস্থা করতো ওগুলো টোকায় মালা গাঁথাও সম্ভব ছিল না, বিক্রি করা সম্ভব ছিল না, একদম রস বের করে ফেলতো, মাছি ভ্যান ভ্যান করতো ফুলগুলোর মধ্যে। তারপরে আবার দেখা গেছে যে বালতির মধ্যে রাখলে ড্রেনের ভিতরে ফেলে দিয়েছে। আর ট্রাফিককে যদি আমরা 20 টাকা 30 টাকা দিতাম তাহলে ট্রাফিক আমাদেরকে ফুল বিক্রি করার সুযোগ দিত। যদি আমরা টাকা না দিতাম তা ট্রাফিক কি করতে, এই ধরনের অত্যাচার গুলো করতো। প্রচন্ড রোদ্রে যেখানে আপনার আলখাতা গুলো গলে যেত, তারপরে কি করতাম, পায়ের গুড়মুড়াতে এবং পায়ের যে বুড়ো আঙ্গুল সেটার উপর ভর করে, জুতো ছিল না, জুতো ছিঁড়ে যেত, জুতো কতবার কিনে দিবেন সেই টাকাও কিন্তু ছিল না, সেই ভর করে সেই গাড়ির মধ্যে যে গ্লাসের ভিতরে বলতাম স্যার ফুল নেন, ও ম্যাডাম ফুল নেন, ফুল নেন, ফুল দেখেন, এরকম করে বলার পরে দেখা গেছে যে অনেকে যে দামি গাড়ি গ্লাসে হাত লাগছে, সেই গ্লাসটা খুলে টাস করে একটা গালে চড় মারছে, ফুলটা ছিঁড়ে ফেলে দিছে। সেই আইল্যান্ডের মধ্যে বসে বসে কান্না করতাম। যখন কান্না করতাম তখন অনেকে দেখে যে মেয়েটা কাঁদতেছে, এরকম চিন্তা ভাবনা করে অনেকে কি করতো, দয়া করে টাকা দিয়ে যেত, তখন ওই যে কষ্টটা দূর হয়ে যেত। তারপর এরকম করতে করতে যখন দেখা গেছে যে বকুল ফুলের সিজন শেষ, তখন আবার আসে গোলাপ ফুলের সিজন। শাহবাগের পাইকারি ধরে শাহবাগের ওইখানে আমরা যারা ফুল বিক্রি করি, আমাদের মায়েরা ওখানে গিয়ে দেখা গেছে 100 ফুল 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। ফুলগুলোকে কিনে আনার পরে ঘরে নিয়ে আসা, একটা ভিজা টানা দিয়ে পানি ছিটাই দিয়ে ঘরে এক কর্নারে রেখে দেওয়া হতো। ফুল টাকা দিয়ে কিনতে হয়, আমাদের তো মাগনা ফুল দিবে না কেউ। আমরা কি করতাম যে 1 ঘন্টা আগে আমরা যেতাম, যেখানে ময়লা ফুলগুলো ফেলে দেয় ওখানে অনেক সময় কিছু কিছু ভালো ফুল থেকে যেত, সেই খালি পায়ে হাতের মধ্যে সেই গোলাপ ফুলের কাটার মধ্যে এতটুকু হাঁটু পর্যন্ত পচা, ওইখানে নেমে কুটে কুটে 10 থেকে 12টা ভালো ফুল বের করে গলার এই পর্যন্ত থাকতো, ওইটুকু 4-5 ফুটায় ওই ফুলটা বিক্রি করে সকালবেলা আমাদের ব্যক্তিগতভাবে নাস্তার টাকা জোগাড় করতাম। এরকম একটা সময় চলতে চলতে গোলাপ ফুলের সিজন চলে যাওয়ার পরে আপনার বেলি ফুল থাকতো। বেলি ফুল সাধারণত আমরা রাতের বেলা বিক্রি করতাম, কারণ রাতের বেলা বাতাসের সাথে বেলি ফুলে খুব সুন্দর একটা স্মেল আসে। কাস্টমার যারা আমাদের কাছে ফুল কিনতো তারা এটা খুব পছন্দ করতো, এবং জায়গায় গেছে যে লাভার ছিল যারা কিনে এনে খোপায় পরিয়ে দিত, আবার হাতে পেঁচাতে, আমার তুই খুব সুন্দর ফুল বিক্রি করিস, দে তোর মালা আমি গলায় পরে নেই। আবার অনেকে কেউ তো ফুল নিয়ে গেছে টাকা দেয় না, কিন্তু টাকার জন্য বাস টাস কিচ্ছু মানতাম না। আমার টেনশন কি ছিল যে ও আমার ফুল নিয়ে গেছে কিন্তু টাকা দেয়নি, সেই টাকার জন্য এখান থেকে গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে বাংলা মোটর পর্যন্ত যেতাম, সেই ওয়াসা টাওয়ার পর্যন্ত যেতাম, ফুলের টাকাটার জন্য কিন্তু দিত না, গাড়ি ছেড়ে দিত, গাড়ির স্পিড বাড়ায় দিত, পরে ব্যর্থ হয়ে আবার চলে আসতাম কাঁদতে কাঁদতে। যাক, একটা ফুল গেছে তো কি হয়েছে। অনেক সময় দেখা গেছে রোজা মৌসুমে যে ফুল বিক্রি করতে গেলে অনেকে দয়া করে বেশি টাকা দিয়ে দিত। ওকে নুরি, আপনার কাছে আমরা আবারও ফিরবো, তবে প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা শাকিলের কাছ থেকে ছোট্ট একটা বলতে পারি আমরা একটা ছোট প্রতিবেদন বা ছোট একটা প্যাকেজ আমরা শুনবো এই মুহূর্তে, যেখানে আপনারা জানেন যে আসলে এই মানুষদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারপরেও বলছি যে শাকিল 2 জন এরকম পথ শিশু তাদের সাথে কথা বলেছে যারা ফুল বিক্রি করে, ওটা এখন আমরা শুনবো। শাকিল, শাক ফুল কিনেন, ভাত কিনা খাম। পার্ক বা উদ্যানের মধ্যে বড় রাস্তার মোড়ে অথবা ফুটপাত দিয়ে চলতে প্রায়ই আমাদের শুনতে হয় এ কথা। হঠাৎই ছোট্ট কোনো ছেলে বা মেয়ে দৌড়ে এসে এইভাবে আকুতি জানাতে থাকে ফুল কেনবার জন্য। তেমনি একজন নাহার, বয়স 11 বছর, শাহবাগ মোড়, সোহরাওয়ার্দী উদ্যান এবং শিশু পার্ক এলাকার আশেপাশে রোজই সে ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। নাহার ফুল বেচি, এখানে বেচি, পার্কে বেচি, সোহরাওয়ার্দীতে শিশু পার্কে। আর এই ফুল টাকা দিয়ে কিনতে হয় কিংবা বিভিন্ন জায়গা থেকে তারা কষ্ট করে সংগ্রহ করে আনে। খামার বাড়ি থেকে কিনে আনি, ক্যাম্পাস থেকে ঘুরে আনি। সংগৃহীত ফুল দিয়ে সুন্দর করে মালা গাঁথার পর সেগুলো নিয়ে সারাদিন সে দৌড়তে থাকে অন্যের কৃপার অপেক্ষায়। কেউ মন চাইলে ফুল কিনে, কেউ 5 থেকে 10 থেকে, আবার কেউ মন চাল নেয়ও না। সংকেত মোড়ে থেমে থাকা গাড়ি দেখে নাহারা যখন এগিয়ে যায় তখন ফুল বিক্রির বদলে তারা পায় লাঞ্ছনা। দুষ্টামি করলে মার, যাও গাড়িতে চাষ করি, ময়লা লাগলে তারা বকে। তিরস্কার সহ্য করেও তাদেরকে কষ্ট করে যেতে হয়, কারণ এই ফুল বিক্রির উপার্জনেই চলে তাদের সংসার। আমার কিস্তি চলে, বাসার ভাড়া দেই, বাবা নেই মাস। নাহারের মতোই 8 বছরের ছোট্ট পথ শিশু হৃদয়ও জীবনের প্রয়োজনে ছুটে চলেছে পার্ক বা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
হৃদয় ফুল বেচি আমার ফার্ম করতে কিনে আনি আর ক্যাম্পাসে ফুল গাছে দিচ্ছি জানি 30টা 20টা 15টা যদি 30টা বেশি 300 টাকা 15টা বেশি 150 টাকা ফুল দিয়ে জায়গা দেয় মারে যা শয়তান বেড়ারা বাপ নাই মা ওই পার্কে বাবা নেই, তাই অনাদরই বড় হচ্ছে হৃদয়। একমাত্র চাওয়া ফুল বেচে ভাত খাওয়া, এছাড়া আর কিছুই চাওয়ার নেই তার। খালি গায়ে ও খালি পায়ে রৌদ্রের মধ্যে এই শিশুগুলোর ছুটোছুটি সত্যি খুবই কষ্টদায়ক। ওকে, অনেক ধন্যবাদ শাকিল। আমরা শুনলাম এগুলো আসলে আমাদের প্রতিদিনের চারপাশের মানুষজন হচ্ছে এরা, এবং এরা আসলে আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে খুব বেশি আমাদের মনে দাগ কাটে না। এদের লাইফস্টাইল, এদের কথাবার্তা আসলে আমাদের মনে খুব বেশি একটা দাগ কাটে না। হ্যাঁ নুরি, আপনি যেখানটাতে ছিলেন সেখান থেকে বলুন। তারপর আমার জীবনে আরেকটি ঘটনা আছে যে বলতে চাই, সেটা হচ্ছে জি প্লিজ। আজকে আপনি সবই ক্লিয়ার করবেন। আপনার বয়স আপনি প্রথমে বলেছেন যে 28 বছর। আপনি এখন যে জীবনে রয়েছেন সেটা আপনার শিশুবেলা, লম্বা সময় হাতে রয়েছে আপনার, এবং আপনার কাছ থেকে আমরা ডিটেল জানতে চাই। হ্যাঁ, তারপর আমার জীবনে আরেকটা মজার ঘটনা হলো যে একদিন আমার মা কুমড়া ভাজি রান্না করছে, তো ওটা আমি খেতে পছন্দ করি না। কুমড়া মানে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, ওটা আমি আজও পছন্দ করি না। তো ওটা মন খারাপ দেখে আমি একটা ফুলের স্টিক হাতে করে নিয়ে, মানে আমার নিয়ত হচ্ছে যে ওটা বিক্রি করে 5 টাকাতে একটা ডিম কিনে ভাত খাবো আর কি, এরকম নিয়ত করে ওটা নিয়ে বের হয়ে আসছি। আসার সময় আইল্যান্ডের এখানে বসে কান্না করতেছে যে এটা কি রান্না করলো আজকে, সারাদিন আমি খেতে পারবো না। এমন সময় শেরাটনের ভিতর থেকে একটা ফরেনিয়ার বের হয়েছে। উনি খুব সুন্দর কোকড়া চুল ছিল, লম্বা ফর্সা। ফরেনিয়ার বলতে আমি তখন যা বলতাম যে বিদেশি মানুষ, ফর্সা মানুষ বলতে আর কি বোঝাই। তো ওনার গাড়ির ভিতরে দেখলাম যে একটা কুকুর, উনি আমাকে দেখে ফলো করছে, গ্লাস খুলে আমাকে ডাকতেছে। তখন তো ইংরেজি কি জিনিস আমি তো বুঝিই না, তো আমাকে ডাকতেছে। তখন ওইখানে আবার ওই শেরাটন হোটেলের সামনে কিছু দালাল চক্র থাকে, ওরা কি করে ফরেনারদেরকে কি জানি বলে ঠলে শপিং করে ওদের কাছে বিরাট অ্যামাউন্টের টাকা নিয়ে যায় আর কি। ওদেরকে আমরা দালাল বলি মূলত। ওরা ইংরেজিতে বলতে তো পারে না, পড়তে তো পারে না, লিখতে পারে না। ওরা কি করে টুকটাক যেটুকু শিখে ওই ফরেনারদের কাছে টাকা কিভাবে জানি নেয় আজও আমি জানি না, ওটা দিয়ে সংসার চলে এইভাবে। কিন্তু ওটা যে ওরা ভালো কিছু করে না, ড্রাগস নেয়। তারপর সে কি করলো, কান্না করতেছে দেখে উনি আমাকে কাছে ডেকে 500 টাকা দিল। 5 টাকার জায়গায় আপনি 500 টাকা পেয়ে গেলেন। 5 টাকা জায়গায় আমি 500 টাকা পেয়ে গেছি। 500 টাকা নোট কখনই দেখি নাই, এটা এত বড় টাকা, আমি তো অবাক। সেই টাকাটা নিয়ে আমি আমার আম্মার কাছে দৌড়ে খুশিতে চলে গেছি। আম্মা যে তোমার কি হয়েছে? আমি বললাম মা দেখো আমার অনেক বড় টাকা পেয়েছি, আমি তো জানি না এটা কত টাকার নোট, নাম্বারও চিনি না। তো আম্মা বললো যে এটা মনে হয় অনেক বড় টাকা, 500 টাকার নোট। সেই টাকাটা আমার আম্মা রেখে দিয়েছে, মানে আমরা বেশ কয়েকদিন ভালোভাবে সংসারটাকে চালাতে পারবো। এরকম একদিন গেল, তো উনি ওই দিন আমাকে চেহারা দেখে রাখছে, অবজার্ভ করে রাখছে। এই জিনিসটা আমি আর বুঝি নাই, ছোট ছিলাম। ওই যে আমাকে 500 টাকা দিল উনি, আরেকদিন সন্ধ্যাবেলা মাগরিবের আজান দেবে এমন সময় গাড়ি নিয়ে উনি বের হয়েছে। তো আমার নাম জিজ্ঞেস করেছিল, আমি কিন্তু তখন বুঝি নাই কি বলছি, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল, আমি কিছুই বলতে পারি না। আমি বলছি নো 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 নো, শুধু এইটুকু বলছি, না না বলতে শিখেছি। উনি কি করছে যে পিছনে দাঁড়ায় লাইনে গাড়ির সামনের গাড়িগুলোকে হর্ন দিচ্ছে এবং ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছে, বলছে ওই মেয়েটাকে। আমি একটা বেবির মধ্যে ফুল বিক্রি করতেছিলাম, তখন ড্রাইভারটা আমাকে পিছন থেকে ঢোকা দিল ঘাড়ের মধ্যে। তো আমি ফিরে তাকাইলাম, আমি চিনলাম না যে কি ব্যাপার, উনি কি ফুল নিবে নাকি। এইবার এরকম মন মানসিকতা করে আমি তো হাসি যে আমার কষ্ট করে এখানে ফুলই মনে হয় একবারে বিক্রি হয়ে যাবে, দরকার কি এখানে বিক্রি করার। পরে উনি হাত ধরে টেনে গাড়ির সামনে নিয়ে গেল। গাড়ির সামনে নিয়ে যাওয়ার পরে ওই যে সেই লোকটাকে দেখলাম 500 টাকা দিয়েছিল, সে কি করলো যে আমাকে আবার 500 টাকা বের করে দিল। এখন তো টাকা নিয়ে আমি তো অবাক, কিন্তু সেখানে আরো অনেক মেয়েরা ছিল, আরো অনেক ছেলেরা ছিল যারা ফুল বিক্রি করতো, কিন্তু তাদেরকে না দিলে আমাকে দিল। ওই বিষয়টা তখনও কিন্তু আমি মাথায় নেই যে কেন আমাকে দিচ্ছে। এরকম একদিন গেল, আমি একদিন আমার একটা বান্ধবী, ওর নাম শিউলি, ওকে আমি শেয়ার করার পরে বলে কি যে নুরি তুই এক কাজ কর, হ্যার লগে তুই আমার পরিচয় করা দে, আমি তোর লগে একজনের লগে পরিচয় করা দিব, তুই যদি রাজি থাকস। তা আমি বললাম ঠিক আছে। তাই আমি বললাম যে এরকম সময় মনে হয় বাইরে তুই অমুক জায়গায় থাকবি, আমি এনে আসি। এই কথা বলে আমি গোসল টুসল করে 2টা সেন্টু গেঞ্জি পরেছিলাম, চুলগুলো ছোট ছোট, মাথায় তেল ছিল, হাফ প্যান্ট একটা পরা এবং খালি পা, কুচকুচে কালো ছিলাম আমি। তখন গেটের সামনে বসেছিলাম, তো দেখি যে উনি বের হয়েছে। বের হওয়ার পর আমি শিউলিকে জোরে ডাক দেন, শিউলি, ডাক দেওয়ার পর শিউলি চলে আসে। আসার পরে শিউলি বলেন এই যে কুকুরা চুল, যে কুকুর এখানে। তো উনি কি করলো, ওকে দেখার পরও ওকে 100 টাকা দিল, আমাকে 500 টাকা দিল। তো 500 টাকা দিয়ে উনি চলে গেছে। আমাকে কি জানি কি বললো, আমি কিছুই বুঝি নাই।
বুঝি নাই। তো ওই যে দালাল, ওনার নাম ছিল মিন্টু ভাই, সেই দালালটা না কান পেতে আবার শুনছে, উনি এবার বুঝতে পারছে। উনি এই কথাটাই বলছিল যে পরশুদিন বিকেলে ওরে আমি ভিতরে নিয়ে যাব, ভিতরটা ওকে দেখাবো, ওকে ঘুরাবো, ওকে কিছু খাওয়াবো, এই শেরাটনের ভিতরে নিয়ে ওকে কিছু শপিং করে দিব, এরকম কিছু বলছে। তো আমি তার কাছে জানতে চাইতে সে আমাকে ইংলিশে বাজে একটা শব্দ শিখাই দেয়, সেটার অর্থ আমি বুঝি না। ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দালাল শেখালো আপনাকে বাজে শব্দ? হ্যাঁ। আর আপনি পরবর্তীতে যেটা বুঝতে পেরেছিলেন যে এই ফরেনারটা আসলে বলেছিল যে আপনাকে ভেতরে নিয়ে গিয়ে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবে বা পুরো হোটেলটা ঘুরে দেখাবে এবং খাওয়াবে আপনাকে, তাই তো? জি জি জি। কি শব্দ শিখিয়েছিল তখন আমার মনে ছিল না, কিন্তু জাস্ট আমাকে যেটা শিখিয়েছিল যে উই শুড গো ইন দ্য রুম এন্ড পুট অফ দ্য লাইট, সামথিং লাইক দ্যাট। তো অত লম্বা করে আমি মনে রাখতে পারি না, শুধু এইটুকু মনে ছিল যে পুট অফ দ্য লাইট। প্রিয় শ্রোতা, ওর ভাষাটা আপনি ভালো করে লক্ষ্য করুন। আমি বারবারই বলছি, হ্যালো ইট 920 যারা আসেন তাদের কাছ থেকে আপনি চাইলে অনেক কিছু শিখতে পারেন। ওর ইংরেজি, ওর ফ্রেঞ্চ, ওর আঞ্চলিক এবং ওর বাংলা প্রত্যেকটাই প্রশংসা করার মতো। কেন একটা ফুলকুড়ানি মেয়ে কিংবা রাস্তার একটা টোকাই, রফিকুন নবী খুব আদর করে ওদেরকে টোকাই রেখেছিলেন, টোকাইটা শেষ পর্যন্ত টোকাই থাকেনি। যাই হোক, এত সুন্দর ভাষা পারেন এবং কিভাবে কি হলো জীবনে সেটা জানতে হলে হ্যালো ইট 920 শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। সো পুট আপ দ্য লাইট, যেটা আপনাকে শেখালো আলটিমেটলি। হ্যাঁ, তারপরে কি হলো? সেটার অর্থ আমি জানতাম না। আমি তো খুশি যে আমি ইংরেজি বলতে পারতেছি, ওই লোকটা আমাকে কি বলছে সেটা আমি বলতে পারতেছি, তাকে আমি বুঝাতে পারতেছি। তখন আপনার বয়সটা কত ছিল? তখন আমার বয়স 9 বছর। 9 বছরের মতো বয়স। 9 বছরের মতো বয়স। এটা বলার পরে আমি তো ওটা মুখস্থ করে রাখছি, পুট অফ দ্য লাইট, পুট অফ দ্য লাইট। তো আমার আম্মা জিজ্ঞেস করতেছে, কি তুমি বিড়বিড় করে বলতেছো, আমাকে একটু বলো না। আমাকে যতবারই টাকা দেওয়া না কেন আমি সেই টাকাটা নিয়ে আমার আম্মার হাতে দিই। ওকে। আম্মা সেই টাকাটাকে রেখে অনেকদিন আগে চেষ্টা করে যেতে আমাদের একটু ফুল বেচার চাপটা একটু কম থাকে, আমরা যেন স্কুলে যেতে পারি, পড়াশোনা করার জন্য। স্কুল কোন সময়? ওখানে কোথায়, কোন স্কুলে যেতেন? কি ওইখানে ভাইয়া ইউসুফ স্কুল ছিল। ইউসুফ স্কুল? ওখানে কি টোকাইদেরকে শুধুমাত্র শেখানো হতো নাকি? তারপর আমার বান্ধবী শিউলির মন খারাপ, ও বললো যে কি ব্যাপার, তোমাকে 500 টাকা দেওয়া হলো, আমাকে 100 টাকা দেওয়া হলো, কারণটা কি? ও কি তোমাকে বেশি পছন্দ করলো কি আমাকে অপছন্দ করলো? আমি তো কিছু বুঝলাম না রেনুন নাহার। তো আমি বললাম যে আচ্ছা থাক, তোমার এগুলো বুঝাতে দরকার নেই, তোমার যেটা দিছি এটা নিয়ে খুশি থাকো ভাই, আমি জায়গা। এই কথা বলে আমি চলে গেছি। সেই দিন বিকেলে আসছে, এখন আসার পরে আমার গায়ে শুধু একটা জামা ছিল যেটা মানে সিনথেটিক্স সেলাই করা ছিল, কুচি, ওই জিনিসগুলো না সেলাইটা খুলে ঢোলা হয়ে গেছে এবং আমার খালি পা ছিল। উনি আমাকে এসে ওই অবস্থায় কি করলো, হাত ধরে নিয়ে ভেতরে নিয়ে গেল। ভেতরে যে কি যে খুশি ছিলাম যে কখনো এটার ভিতরে ঢুকিনি, শেরাটন হোটেল এর ভিতরে প্রথম আমি যাব, কেমন লাগতেছে। আমাকে নিয়ে এত বড় একটা কেক দেওয়া হলো, ক্রিম কেক, আমি জীবনেও কখনো খাইনি, প্রথম খাবো এখানে। এবং জুসের ড্রিঙ্ক ক্যান দিয়েছিল, আমি তো খেয়ে খুশি। এটা কি, এটার মধ্যে আবার জুস, মানে আমার কাছে অন্যরকম লাগতেছে। উনি আমাকে হাত ধরে ধরে নিয়ে লিফটের ভিতরে উঠেছে। লিফট দেখে তো আমি আরো অবাক, আল্লাহ আমি তো নিজে নিজে উঠে যাচ্ছি। আপনি এর আগে কখনো দেখেননি? এর আগে কখনো দেখিনি। আবার আমার ছবিও আমি এই চারদিকে দেখতে পাচ্ছি। ওইটা গোল্ডেন কালার ছিল, একবারে গ্লাস ছিল, ফ্যান ছিল, এসি ছিল। আমি বলি আল্লাহ কেমন জানি ঠান্ডা, এরকম মানে নিজে নিজে বলতেছি আমি। এগুলো বলতেছি দেখে উনি না বুঝে, কিন্তু উনি আমার চোখে মুখে যে হাসিটা, যে একটা স্যাটিসফাই ফুটে এসেছিল, সেটা সে বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে সে কি করলো, ফটোকপির মেশিন, আমি কোনোদিন জানি না ফটোকপির মেশিন কি এটা, সে ফটোকপির মধ্যে কি করলো, আমার হাত রাখা হলো, আমার হাতের ছাপটা উনি নিয়ে গেল। আমার হাতের ছাপ নিয়ে উনি আমাকে এখানে অনেক লাঞ্চ দিল এবং কি রুটি দিয়ে পেঁচানো অনেক ধরনের খাবার আমাকে দেওয়া হলো, আমি খেয়ে শেষ করতে পারতেছি না। পরে আমি বলছি বাসায় বাসায় মা মা এরকম, আমি তো বলতে পারি না। তখন বাঙালি একজন ওইখানে ওয়েটারকে জিজ্ঞেস করতেছে শি ওয়ান্টস টু মিন মাদার, সে মা বলতে চাচ্ছে হয়তো। বলার পরে কি করছে, সে আমাকে এত বড় একটা পেস্ট্রি কেক কিনে দিয়েছে, একটা মুক্তার মালা কিনে দিয়েছে, সেটা এখনো আমার মায়ের কাছে আছে। 3000 নাকি 7000 টাকা দিয়েছিল। আমার 2 গালে 2টা চুমু দিয়ে আমাকে কোলে করে নিয়ে আমাকে গাড়ি করে এনে একদম আমার বাসার গেটের সামনে আমাকে নামাই দিয়ে সে চলে গেছে। সেই দিন থেকে আমি আর তার দেখাও পাইনি, কিন্তু পরে আমি জানতে পারলাম যে আমি চলে আসার পরে উনি আমাকে অনেকবার খুঁজেছিল কিন্তু আমাকে পাইনি। তো আমার আপনি তো ওখানেই ছিলেন, তাহলে দেখা হলো না কেন? দেখা হলো না কেন সেটাই বলতেছি, যে শিউলির সাথে আমার ডেট হলো। যে আমি বললাম যে শিউলি আমি তো আমার কথা রাখলাম, তোর কথা রাখা উচিত তাই না, তুই তো আমার কইলি হে আফাডার লগে পরিচয় করে দিবি, কই দিলি না তো। পরে বলতেছে ও হরে মনে আছে, হ্যাঁ শনিবার দিন হ্যাঁ আমার কাছে আইবো, হ্যাঁ আমার অনেক আদর করে। তো শিউলির পর সেই ধনাঢ্য ব্যক্তির বোনের কথা বলতেছি আমি। হ্যাঁ, উনি বাংলাদেশে খুবই ফেমাস একজন লেডি, উনি হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনার হিসেবে একজন ফেমাস লেডি, বাংলাদেশের অনেক বড় একজন ফ্যাশন ডিজাইনার তিনি। ওকে, হ্যাঁ তারপর? তো ওই দিন বাসা থেকে খাওয়া দাওয়া করে রেডি টেডি ফুল নিয়ে বের হয়ে গেলাম। এর ভিতরে আমাকে বললো যে নুনাহার
উনি তো আসার সময় হয়ে গেছে, এখন মনে আসবে। শিউলি কি করছে, ওনার গাড়িটা আবার খুব ভালোভাবে সে চিনে রাখছে আর কি। গাড়িটা আসলো, আসার বলে আয় 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 আমাকে ডাক দিল, আমি সামনে গেলাম। এই মুহূর্তে সালটা আমার ঠিক মনে হচ্ছে না, তবে 1999 সালের ঘটনা, আরো আগে, প্রায় 14 থেকে 15 বছর আগের কাহিনী। ও আমাকে ওনার সাথে পরিচয় করায় দেয়। তারপর আমাদেরকে উনি বলে কি যে তোমরা প্রত্যেক শনিবারে আমার অফিসে যাবা। দুজনকে বলে যে তোমরা দুজন না, আরো যারা আছে এখানে যারা ফুল বিক্রি করে তাদের সবাইকে নিয়ে তুমি শনিবারে তোমরা সবাই যাবা ওখানে। আমরা তো খুশি, আমরা যাবো, চিনবো কেমনে, ঠিক কেমনে কই যাবো, আমাকে কইবেন না। তো উনি কি করলো, লিখে আমাদেরকে ঠিকানা দেওয়া হলো কাগজে করে। তো ঠিকানাটা শিউলির কাছে ছিল, আমার কাছে ছিল না। তা আমাদেরকে বলছে শনিবার দিন 3টা বাজে আমাদেরকে যেতে, বিকেলের দিকে। ওই দিন ওনার জন্মদিন ছিল, আমরা জানতাম না। উনি খুব ভালো মানুষ। তো সবাই মিলে আমরা গিয়েছি। তারপর আমাদের কি করা হলো, তাঁতের মধ্যে ছোট ছোট প্রিন্টের জামা দেওয়া হলো, যে এরকম ঘটি হাতার মতো। আমাকে একটা ফ্রক দেওয়া হলো, ওকে একটা সুন্দর জামা দেওয়া হলো। ওর জামাটা ও যদি ঘুরে না, সেটা গোল হয়ে চারিদিকে রাউন্ড হয়, কিন্তু আমি ঘুরলে আমারটা রাউন্ড হয় না। তখন তো সেটা খুশি যে দেখি যে কেক, ওই যে কেক, আমি বলি এই কেক তো আমি ওই দিকে খাইছিলাম, এই কেক এখনো। পরে দেখি যে সেখানে গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত ছিল। এটা হঠাৎ খুব স্বাভাবিক, কারণ যেখানে আপনি যাচ্ছেন সেও তো অনেক বড় সেলিব্রিটি, সুতরাং সেলিব্রিটি বার্থডেতে আরো অনেক সেলিব্রিটিরা আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তারপর তাদেরকে তো দেখি, জানতাম না যে তারা টিভি ওতে অভিনয় করে, এগুলো তো আমাদের কোনো নিয়ে ছিল না। আমাদের ধান্দা ছিল ফুল বিক্রি করি, খাবো, এইভাবে দিন যাবে, এটুকুই আমাদের নলেজ ছিল। আমি যে দেশটা থেকে, সেটার নাম যে বাংলাদেশ, কি বলবো, সেটা যে একটা রাষ্ট্র, সেটাও কিন্তু আমার নলেজ ছিল না। আমি জানি যে ওই পরিবারে আমি সবকিছু ওই ফুল বিক্রি করি, এটাই মনে হয় আমার জীবন। জীবন সম্পর্কে অতটা বুঝি না। ওইখানে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সব ভাইয়ারা আমাদেরকে নিয়ে নাচা শুরু করে দিল। তো আমরাও নাচা শুরু করে দিলাম। তো আমরা 2টা গ্রুপ ছিলাম। একটা গ্রুপ ছিলাম যে আমরা শারাটনের সামনে যারা ফুল বিক্রি করি, আরেকটা গ্রুপ ছিল যে আপনার সোনারগাঁও হোটেলের সামনে কেউ নিউজ পেপার বিক্রি করে। 2টা গ্রুপতে উনি ওদিনকে ওইখানে ইনভাইট করে। আচ্ছা আচ্ছা। আমাদেরকে টাকা পয়সা দেওয়া হয় এবং আমাদের মানে কাপড় চোপড় দেওয়া হয়, মায়েদের জন্য পর্যন্ত আমাদেরকে কাপড় দেওয়া হয়। আমরা তো খুশি পেয়ে চলে যাই। তো এরকম প্রত্যেক শনিবার আমরা যেতাম। ওকে। প্রত্যেক শনিবারে যেতে 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 এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে ওই খালামুনি আমাদেরকে, যখন আমরা ফুল বিক্রি করতাম, দেখতাম যে কিছু ফরেনিয়ার এনে ভিডিও করতেছে এবং সেটা ক্যালেন্ডারে ছাপাইছে। এবং আমার একটা ছবি, সেটা আমি এই মুহূর্তে যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি দেখাতাম। এই ছবিটা দেখলে এমন কোন মানুষ থাকতো না যার চোখ দিয়ে অশ্রু পড়তো। এই ছবিটা হচ্ছে এরকম যে আমি ফুল হাতে নিয়ে আইল্যান্ডের উপর বসে আছি, একটা সেন্টু গেঞ্জি পরে, হাতা কাটা একটা হাফ প্যান্ট পরে। যে ফরেনারটা আমার এই ছবিটা তুলছে, উনি এই ছবির মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে। আমেরিকায় এই ছবিটা নিয়ে যাওয়া হয় ক্যালেন্ডারে। এটা প্রায় অনেক বছর আগের কথা, আমি জানি না। একদিন দেখলাম যে উনি নিউ ইয়ার হিসেবে ওই ছবিটা ক্যালেন্ডারে দিয়ে দিছে। ক্যালেন্ডারে এই ছবিটা দেখে ওনার বোন এটা পছন্দ করছে। দেখে ওর বলছে মেয়েটা কে, ওর বললো যে আসলে ও তো আমার গ্রুপের একটা মেয়ে, ওর ওইখান থেকে ছবিটা তোলা আর কি। এর মধ্যে প্রায় দেখতাম যে আমরা পেপারের মধ্যে উঠে আসি ফুল বিক্রি করতেছি। আরে কবে কখন ছবি তুললাম আমরা তো কইতে পারি না, এ কেমন, হ্যাঁ হুদা হেরা ভালো না রে, কি লেগে ছবি হুদা হুদি তুললাম করে না দিয়ে হেরা পেপারে দিয়ে দিছে। আচ্ছা যাক, ভালোই হয়েছে, আমাকে সবাই চিনবো জানবো। তখন কিন্তু এই বুদ্ধি ছিল না যে এটা পেপারে আমাদেরকে দেখানো হচ্ছে বাংলাদেশের একটা দারিদ্র, সেই দারিদ্রটা একটা গণমাধ্যমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমাদের ছিল না। আমাদের একটা আনন্দ ছিল কি যে আমরা আমাদের ছবি দেখতে পাচ্ছি পেপারের মধ্যে। পেপার কি জিনিস সেটাও জানি না। হোয়াট আ স্টোরি ম্যান। আমি যতবার শুনছি আমার চোখের সামনে একটা মূর্তি ভেসে উঠছে, একটা ভিজুয়ালাইজেশন হচ্ছে। আই এম রিয়েলি স্পিচলেস। লেট হার স্পিক, বলুক, ওর মতো করে বলতে দিন, আর ফিলটা আপনার মতো করে আপনার জায়গাতে হোক। তবে একটা শুধু জিনিস বলতে পারি, হ্যালো ইট 920-তে আজকে এমন একটা জীবন প্রস্ফুটিত হচ্ছে, তুলে ধরছি, এন্ড আই এম রিয়েলি প্রাউড। আমি আমার জায়গা থেকে অনেক বেশি প্রাউড ফিল করছি এই কারণে যে আমি সবসময় চাইতাম যে এরকম একটা জীবন আসুক, যে জীবন থেকে অনেক কিছু অনেক অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে। লেট হার স্পিক। ওকে, তারপর একদিন আমাদেরকে শেখাচ্ছে যে ফ্যাশন শো। ফ্যাশন শো বলতে কি বুঝায় তা বুঝতে পারতাম না। আমাদেরকে কি করলো, অনেক রকমের কাপড় পরায়, খুব সুন্দর সুন্দর লিলেন কাপড়ের ভিতরে যেগুলো মানে মাখনের মতো লুজ লুজ করে, মানে নড়ে, সেই প্যান্ট লম্বা ছিল এবং উপরে একটা মিনি ফতুয়ার মতো ছিল, সেগুলো পরা আমাদেরকে কি করলো, স্টেজে নিয়ে গেল। ওকে, ক্যাটওয়াক যেটা বলে, ক্যাটওয়াকিং করার জন্য। তখন তো এটা বুঝি না। ওই মুহূর্তে শারাটনের ভেতরে যে সুইমিং পুলটা ছিল, সেই সুইমিং পুলের উপরে কাঠ দিয়ে একটা
স্টেজ তৈরি করে চিকুন শুরুর মতো, এবং সেখানে বাংলাদেশে যে তখন নারিকেল তেলের অ্যাড দিতে এই আপুটা বর্তমানে ছবির নায়ক যিনি, ওনাদের সাথে আমার অনেক ছোটবেলার ছবি আছে, সেটা মনে হয় অফিসে গেলে পাওয়া যাবে। এবং সেই আপনার নিজের কাছে নেই? আমার নিজের কাছে নেই। এবং আমার যে ফুল বিক্রি করার জীবনের ভিডিও সিডিটা স্ট্রেট, এটাও কিন্তু ওইখানেই আছে। সে অফিসে গেলে দরজার মধ্যে দেখবেন যে আমার ওই জামা পরা ছবিটা। কোথায় এটা, কোন অফিসে? আমি আসলে কি অ্যাড্রেসটা উল্লেখ করতে চাচ্ছি না। বেটার নট টু বি। ওকে, তারপর দেখবেন যে দোতলায় ঢুকলেই কয়েকটা ছবি আছে যেখানে আমার ছবি আছে, আমার ভাইয়ের ছবি আছে। আপনি অ্যাড্রেসটা কেন উল্লেখ করতে চাচ্ছেন না? মানে এটা আপনার পরবর্তী গল্পের সাথে অনেক সময় ক্ল্যাশ করে যেতে পারে, রাইট? হ্যাঁ, একটা সময় আমরা হেলো 8920 তে এমন কোন অতিথি বা এমন কিছুই বলার চেষ্টা করি না যেটা আসলে যিনি আসবেন তার ব্যক্তিগত জীবনে পরবর্তী সমস্যা হয়, এবং একই সাথে যাকে নিয়ে বলছেন তারও ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয়। আমরা আসলে মূল স্টোরিটাকে ফোকাস করতে চাই। এখান থেকে শেখার অনেক কিছু আছে, আপনি চাইলে শিখতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রোশের শিকার করা, ব্যক্তিগতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করা কিংবা ব্যক্তিগতভাবে কাউকে সেলুট করা আমাদের হেলো 8920 উদ্দেশ্য নয়। হ্যাঁ, তারপর শারাটনের ভিতরে যখন আমাদেরকে ফ্যাশন শো করার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে হাঁটতে যাওয়া হয়, আমাদেরকে শিখাই দেওয়া হতো যে এভাবে হাঁটবা, এভাবে হাঁটবা। যখন আমাদেরকে স্টেজে হাঁটতে দেওয়া হতো, তখন দুপাশে দেখতাম যে অনেক মানুষ বসে আছে, বিদেশি। তো এরকম আমি প্রায় 3-4টা অংশে আমাকে নেওয়া হয়েছিল। বাচ্চাদের ড্রেস পরে আমাদেরকে হাঁটানো হতো আর কি। সেখানে 3টা ড্রেস আমাকে এমনিতে দেওয়া হয়ে গেল, ওগুলো 3টা পরে আমি ওখানে হেঁটেছি। তারপরে আমি একটা স্কার্ট নিলাম, সেটার উপরে ফতুয়া, সেটা আপনার তাঁতের কাপড়ের, খুবই সুন্দর ছিল। সেটা স্কার্টের মতো ঘুরলে চারিদিকে একদম ঘোর, মানে গোল হয়ে আপনি গোল হওয়াটা পেলেন। হ্যাঁ, গোল হওয়াটা পেলাম অবশেষে। আর এরকম চলার পরে একদিন উনি অ্যানাউন্স করলে কি যে ওনার একটা বোন আসবে, উনি নাকি আমাদের কথা তাদের কাছে বলছে। যে মডেলের সাথে আপনার পরিচয় হলো, তার বোন আপনাকে দেখতে আসছে বা আপনাদের সাথে মিট করতে আসছে, এরকম একটা এনভায়রনমেন্টে। হ্যাঁ, তারপর উনি বলতেছে যে দেখো আমার এরকম 2টা গ্রুপের ছেলে মেয়েরা আছে, গরিব ঘরে, আমি তাদেরকে দেখাশোনা করি, খোঁজ খবর রাখি। এবং কি করতো যে আমাদেরকে শীতের সময় আসলে শীতের কাপড় দেওয়া হতো, বাবা মাদেরকে দেওয়া হতো, ভাই বোনদেরকে দেওয়া হতো, সকলকে নিয়ে আসতো। এটা কি করতেন? এটা খালামণি নিজেই করতেন। খালামণি মানে আপনি যে মডেলের কথা বলছেন, যে মডেলের কথা বলতেছেন, তার বোন নাকি না ওই খালামণি? খালামণি করতেন, মানে মডেলটাই করতেন, বাংলাদেশের খুব বিখ্যাত মডেল। ওকে, হ্যাঁ। তার বোন আসবে আমাদেরকে দেখতে, আগের দিন জানা দেওয়া হলো। জানা দেওয়ার পরে আমাদেরকে বলা হলো দেখো তোমরা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের চুল আর দাঁত আল্লাহ দিলে নখ দিলে যে পরিষ্কার, দেখলে মানে সুখই আর সুখ লাগে। আমাদেরকে আর কি রীতিমতো অপমান করা হচ্ছে। এখন বলতেছি দেখো নখ, দাঁত, শরীর, পোশাক, আমাদেরকে আগের দিনকে ভালো ভালো পোশাক দেওয়া হলো যে এগুলো পরে ওই দিন আসবা তোমরা। মাঝে মধ্যে দেখা গেছে ওই ছালার জুতার সাথে সুন্দর ওই স্কার্টটা পরে কোমরটাকে ঢুলাই ঢেলে ওই যে স্টেজে যেভাবে হাঁটছি, ওই রাস্তার মধ্যে ওইভাবে হাঁটতেছি, দেখা গেছে পিছনে অনেকে দেখে হাসতেছে আমাদেরকে। ওই মনে আছে যে ওইটা হাঁটছি, এবং আমি কিন্তু এখনো ওইভাবে হাঁটতে পারি, যে ক্যাট ওয়াকিং। এখন খুব মজা করতাম, বান্ধবীরা আচ্ছা তুমি ওই রাস্তাটা একটা যাও, আমি হাঁটতে চাই, দেখা গেছে আইল্যান্ডের উপর দিয়ে হাঁটতাম। সেখানে ফুলের ব্যাগটা নিয়ে বলতাম যে আপা ফুল নিবেন নাকি ফুল। তো ওই দিন পরে আমি দিনের বেলা ফুল বিক্রি করে এরকম সন্ধ্যাবেলা ওরা দেখে আমার আগে চলে গেছে, বলতে পারি না। তা একজন যায় না, উনি যাবে, তখন আমি যেভাবে পড়াছিলাম আমি ওইভাবেই দৌড় দিছি ভাইয়া। যে এখন আমাকে অফিসে বলতেছে হ্যাঁ তুমি এখন আসছো কেন? আমি বলছি ভাইয়া আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। যাও তুমি ওখানে 5 মিনিট দেরি করো, তারপর তুমি ভিতরে যাবা। আর আবার কিছু নতুন ড্রেস দেওয়া হলো, বুঝছি তুমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গোসল টোসল করে আমাদের 2জনকে পাঠিয়ে দেওয়া হলো। তাড়াতাড়ি ধুইকে আমাদেরকে টাওয়াল মহল দিয়ে গোসল টোসল করে, ফ্রেশ ট্রেশ করে, নখ ঠক কাইটা আমাদেরকে খাওয়া দাওয়া করে, ওইখানে আমাকে তারপর যেতে দিচ্ছে। বলছি কি এটা দাঁত যেমন উঁচা তেমনি এবার এটা দাঁত ময়লা, এই দাঁত পরিষ্কার করে আমার পেস্ট টেস্ট সবকিছু কিনে দাঁত পরিষ্কার করে সামনে গেছি বসা পড়ে। তো ওই মহিলা যাকে আমি আম্মু বলি, ওটা মোড়ার মধ্যে বসে, হাতে একটা ক্যামেরা ছিল, ওনার সাথে ওনার 2টা ছেলে ছিল। মানে যে মহিলার সাথে আপনাদের দেখা হওয়ার কথা হলো, সেই মহিলার সাথে আপনার প্রথম আমার দেখা হলো। তো আমরা সবাই গোল হয়ে বসছি, অফিসের ভিতরে গোল হওয়ার একটা জায়গা আছে, যে আমরা কে কি জানি, কে গান জানি, কে নাচ জানি, সব একটা একটা করে দেখানোর কথা বলা হয়েছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন হ্যালো 8920। হ্যালো 8920 তে যে অতিথি এসছে তার নাম হচ্ছে নুরুন নাহার, নুরি। তাকে আমরা পুরো অনুষ্ঠানে নুরি বলে সম্বোধন করছি। নুরির জীবনের গল্পের শেষ বাঁকটা এবং শেষটা আপনি জানেন না। এবং হ্যালো 8920 তে আমরা যে কথাটি রিপিটেডলি বলি সেটা হচ্ছে কোন বিরতিতে কোন জায়গায় দাঁড়িয়ে আপনি আজ করতে পারবেন না যে তার সামনের জীবনটা আসলে কেমন। নাটক সিনেমাতে সেটা সম্ভব, কিন্তু বাস্তব জীবনে আসলে সম্ভব নয়। কারণ বাস্তব জীবন কখনোই কোনোভাবেই শুরুতে একটা সাসপেন্স থাকবে, মাঝখানে অনেকগুলো ক্লাইম্যাক্স থাকবে, শেষে গিয়ে অনেক সুন্দর একটা মিলন থাকবে, এই সব সমীকরণ মানে না। বাস্তব জীবন সমীকরণের অনেক অনেক বেশি ঊর্ধ্বে।
আজকে যে মেয়েটার গল্প আপনারা এখানে শুনছেন, সেই মেয়েটার শৈশবের সাথে আপনারা অনেকেই পরিচিত, ঢাকা শহরের অনেক মানুষ পরিচিত, কিন্তু শৈশবের পরে কারো কারো জীবন নুরির মতো হতে পারে, সেই পরিচয় আজকে নতুন করে ঘটবে অনেকেরই। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির আম্মু হঠাৎ করে খুব রেগে গিয়েছেন এবং তার চোখ নাক মুখ লাল হয়ে গিয়েছে রাগে। আপনি ওখান থেকে ফেরেন। চোখ নাক মুখ যখন লাল হয়ে গেছে তখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে উনি আমার উপর খুব রাগ হয়ে গেছেন। যাই হোক, ঘরে ঢোকার পর উনি আমাকে বললো যে তুমি এখানে বসো। তো উনি রুমে চলে গেলেন, যে শুয়ে বসে আবার উঠে বসলেন। তো ওনার বড় ছেলে ভাইয়া আমাকে বললো, নুরি টেবিলের উপর একটি কলম রাখা আছে, তুমি ওটা আমাকে এনে দাও। তো ভাইয়া যখন এই কথা বললো আমি ওটা এনে ভাইয়া রুমে দিয়ে ওখানে বসলাম। আম্মু কিছুক্ষণ পরে ঘুরে এসে বলতেছে, তুমি এখন কি করলা? আমি বললাম যে আম্মু কলমটা আমি সঞ্জয় ভাইকে নিয়ে দিয়ে আসছি। বলল যে তুমি কলমটা যে ধরেছে তার আগে কি পারমিশন নিয়েছিলা? তুমি কি জানো না, তোমার কি কমন সেন্স নেই যে তুমি যে কারো জিনিস ধরার আগে পারমিশন নিতে হয়? আমি বললাম আম্মু ভাইয়া তো বললো এটা আমাকে তার কাছে নিয়ে যেতে, আমি তাই নিয়ে গেছি। এই কথা সূত্র ধরে, মানে এটা তো একটা কজ, উনি আমাকে টয়লেটের ভিতরে টেনে নিয়ে যায়। এটার ভিতরে নিয়ে গিয়ে আমাকে থাপড়াতে থাকে এবং কানের ভিতরে ধরে, একটু নখ বড় ছিল তো কানের মধ্যে ধরলে কানে দিয়ে রক্ত পড়ে, কানে নখ ঢুকে যায় একটুখানি, আধা ইঞ্চির মতো নখ ঢুকে যায়, কুচি কান ছিল। তো উনি আমাকে টিস্যু দেয় মুছে এবং আমার সামনের দিকে বলে যে তুমি এখন তোমার চেহারাটাকে আয়নার মধ্যে দেখবা, আয়না থেকে চোখ সরাবা না, তুমি তোমার নিজেকে দেখো, তুমি কি বুঝো আমি কি বলতে চাই? আমাকে এভাবে বলতেছে, বলছে তোমাকে আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে কেন এতটা সময় নষ্ট করলা? আমি বলছি আম্মু আমি তো কিছু করি নাই, আমি কি করব, আপনি আমাকে শুধু শুধু মারতেছেন। বলতেছেন না তুমি কেন সময় নষ্ট করছো, আমি জানতে চাই কেন তুমি কলমটা ধরছো। আমি বলছি আম্মু ভাইয়া নিতে বলছে তাই আমি নিয়ে গেছি। বলছেন না তুমি কলম কেন ধরছো। সে বারবার সেই একই কথা রিপিট করে আমাকে প্রচন্ড রেগে গিয়েছেন। রেগে যাওয়ার পরে উনি আমাকে মারছে, মারার পরে 2-3টা থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পর আমাকে চুল ধরার পরে সেই চুলগুলো ওনার হাতে চলে আসে। আমি কি করি, সেই চুলগুলো যত্ন করে রেখে দেয়। মানে আমার খুব রাগ হয় যে আমাকে অযথা, আমার কথা হচ্ছে যে আমি একটা অন্যায় করলে শাস্তি দেওয়া হতো, আমার কোনো দুঃখ থাকতো না, আফসোস থাকতো না, যে বুঝতে পারতাম যে আমি অন্যায় করেছি, সেজন্য আমাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো সেই ঘর থেকে চুরি করে পালাই নাই, আমি তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম ভাইয়া। আমার পাসপোর্ট ভিসা টিসা সবকিছু তার কাছে ছিল। আচ্ছা যাক, এই ঘটনা, এই স্কুলে আমি অনেকদিন যাইনি, স্কুল বন্ধ দেওয়ার কথা তখন আবার আগের মতো হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন সে ঠান্ডা হয়েছে তখন আমাকে ওষুধ এনে কানের এখানে ব্যান্ডেজ করে রক্ত ঠক্ত স্যাবলুন দিয়ে মুছে পরিষ্কার করে রাতে মানে মাথায় হাত বুলাই দিল, ঘুমাবার আগে 2 গালে 2টা চুমো দিল, কপালে চুমো দিল, দিয়ে বলছে তুমি ঘুমাও। কথা পরের দিন সকালবেলা বলছে আমরা লন্ডনে যাব, তো তোমাকে আমরা নিয়ে যাব, তুমি তো এখানে রাখা যাবে না, কারণ কোনো একা মানুষকে ঘরে রাখা যায় না, আমরা লন্ডনে চলে যাচ্ছি, তুমি কি যেতে চাচ্ছ আমাদের সাথে? তুমি না যেতে চাইলে আমি তোমাকে আমার গেস্টের পাশে রাখতে যাবো। বলছে না আম্মু আমি আপনাদের সাথে যাব। যাওয়ার সাথে সাথে আম্মু তার আগে আমাকে ওই যে দোকান নিয়ে যায়, বলে দেখো তো তুমি কোন ড্রেস পছন্দ করো। তা আমি বললাম যে আম্মুকে লাল সাদার মধ্যে ড্রেস কিনে দেন। তো উনি আমাকে অনেক সুন্দর লাল সাদার ভিতরে হাতাওয়ালা একটা অনেক দামি, অনেক প্রাইস নিয়েছে ওনার কাছ থেকে, একটা ডাঙ্গারি শর্ট এবং জুতা মোজা ওই ম্যাচিং করে। আমি বলছি এটা তুমি পরবা। আবার সেখান থেকে অন্য একটা শপিং মলে যে আমাকে কিছু গয়না কিনে দিল, কিছু ব্রেসলাইট কিনে দিল, অনেক দামি দামি পাথরের ধুল টুল কিনে দিছে এগুলো আমাকে। আর ওনারা সবচেয়ে বেশি ব্যবহার করতো রূপার জিনিস আমাকে এত পরিমাণ দেওয়া হয়েছে যে একটা বক্সে আটবে না। ওকে, বিভিন্ন ডিজাইনের কানের দুল, যখন যে ড্রেসটা দেখতো তখন সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমার কপালে টিপ পরিয়ে দিত। আবার আমার একটু শরীর যদি খারাপ থাকতো উনি পাগল হয়ে যেত। আবার আমাকে প্রায় বলে রাখতো যে তুমি যখন স্কুল থেকে বের হবা আমাকে ফোন করবা যে তুমি স্কুল থেকে বের হয়েছো, স্কুল থেকে বের হয়ে বাসায় যখন পৌঁছাবা এসে আমাকে ফোন করবা ইউনেস্কো থেকে যে তুমি এসেছো। এই ঘটনার পরে একদিন আমাকে বলতেছে তোমাকে কালকে ইউনেস্কোতে নিয়ে যাবো। ইউনেস্কোতে আমাকে নিয়ে যে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। উনি ইউনেস্কোতে জব করতো? হ্যাঁ জি, ইউনেস্কো সবার সাথে পরিচয় করে দেয়। একটা নাম ছিল মাইকেল জেকার সাথে পরিচয় করে দেয়। ওনার সাথে বসে ঘন্টার পর ঘন্টা ইংলিশে কথা বলে। শি ইজ আ ভেরি গুড লেডি। আমি এখন পর্যন্ত শুনছি পুরো গল্পে যে ক্যারেক্টারগুলোকে আমরা হাইড করেছি, প্রয়োজন ছিল না আসলে। ওই যে আমরা বলি যে আমরা আসলে কাউকে অপমানও করতে চাই না, কাউকে এখানে আসলে বড়ও করতে চাই না, ছোটও করতে চাই না, প্রয়োজন নেই। আসলে এখানে আমাদের নুরিই দরকার। নুরির জীবনে যেসব মানুষ এসেছিলেন তাদেরকে আমাদের এখানে খুব বেশি হাইলাইট করার, খুব বেশি ডিমাইজ করার, খুব বেশি ডিমোরালাইজ করার কোনো দরকার নেই। আমরা করি না সেটা আমাদের হ্যালো 920 এথিক্স থেকে। যদি সেই এথিক্সে আমরা আজকে বের হতে চাই তাহলে যেসব মানুষজনের সাথে ওর জীবনটা জড়িত এই পর্যায়ে পর্যন্ত, আমরা বিশ্বাস করি লাখো শ্রোতা আমাদেরকে শুনছেন এবং সেই সব মানুষগুলো আমাদের সমাজে খুবই রেসপেক্টেবল, খুবই অনারেবল পার্সন এবং তাদের
নামগুলো যদি আমরা প্রকাশ করি তাহলে তাদের প্রতি আজকের এই গল্পটা এখন পর্যন্ত শুনে আপনাদের অনার, আপনাদের সম্মান, আপনাদের রেসপেক্ট আরো অনেক বেশি বেড়ে যাবে, কারণ এখন পর্যন্ত আমরা সেরকমই পেয়েছি। ওকে, হ্যাঁ, তারপর বলতেছে যে 1-1.5 মাসের জন্য আমরা লন্ডনে যাচ্ছি। তো এর মধ্যে আমার গ্রিন কার্ড বের হয়ে গেছে। যেহেতু আমি স্কুলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি, তখনও কিন্তু মানে ওই স্কুলের যে চুলগুলো দেখায় না, ওটা পকেটে করে ওই গেঞ্জি This track was downloaded from FusionBD.com. ভাবে রেখে দিছি বাস করে আমি। আমার নিয়ত আমি দেখাবো। আমার রাগ উইথাউট এনি রিজন, she has beaten me, so I want to show them to my teacher, so whatever she has done with me, but I didn't share it in others, I'm going to do that. এটা পরে লন্ডনে যখন গেলাম, লন্ডনে ওনার বড় বোনের বাসা, উনি একজন গাইনি ডাক্তার লন্ডনে, উনি অসম্ভব ভালো মানুষ। উনি যখন আমাকে বাইরে নিয়ে যেত, যে দেখি যে আমি লন্ডনে মাটির নিচ দিয়ে, পানির নিচে, যে লন্ডনে আপনার ফ্রান্স থেকে যদি লন্ডনে যাওয়া হয় তাহলে গাড়ি দিয়ে যাওয়া যায়, আরেকটা হচ্ছে ট্রেন দিয়ে। এর ভিতরে আমার যখন গ্রিন কার্ড বেরিয়ে গেছে, আম্মু আমাকে কোলে নিয়ে আদর করে মানে কিস নিয়ে আমাকে বিভিন্ন ড্রেস, নুপুর, আবার ওনার এক আপা, ওনার হাজবেন্ডের এক বন্ধু ছিল, উনি থাকে ভারতে, ওনার নাম ভারত ছিল, কথা বলে হিন্দি। উনি বলছে যে দেখো আমার মেয়ে আসছে বাসা, আমার মেয়ের জন্য কিন্তু অবশ্যই তুমি গিফট নিয়ে আসবে। সে আমার জন্য পায়ের নুপুর নিয়ে আসে, এবং যত বন্ধু বান্ধব সপ্তাহে একদিন করে দাওয়াত দেওয়া হতো, এবং আমরা দাওয়াত খেতে যেতাম। প্যারিসের বিভিন্ন নামি দামি লোকের বাসায় যেয়ে দেখা করতাম। আমাকে পরিচয় হতো, শি ইজ মাই ডটার। ওকে, একজন নিজের মেয়ের যে মর্যাদা সেটা আপনাকে দিয়েছে। হ্যাঁ, শি ইজ মাই ডিউরেবল ডটার, এন্ড আই হ্যাভ অলসো 1 ডটার এন্ড 2 সান। যেখানে নিয়ে যেত সেখানে আমাকে একটা করে গিফট দেওয়া হতো। এবং ক্রিসমাসের আগের দিন আমরা সব প্ল্যান করে রেখেছি ক্রিসমাস ট্রি সাজাবো। ক্রিসমাস ট্রি সাজাবো যে যার যার নাম লেখে, ওইখানে প্রেজেন্টের নাম লেখে। তো ক্রিসমাসের সময় আসে, আম্মু বলতেছি দেখো আমি অনেক দামি একটা জিনিস নিয়ে আসছি, এটা অনেক দামি, এটা পাওয়া যায় না। এটা এক ধরনের মাছের ডিম ছিল, এই ডিমটা খেলে নাকি খুব ভালো, কাঁচা খেতে হয়। আবার মাঝে মধ্যে আম্মু বাইরে থেকে এক ধরনের মাছ নিয়ে আসতো, যেটা কাছে খুবই মজা এটা খেতে। এবং বিভিন্ন চিজ নিয়ে আসতো, প্যারিসে তো চিজের জন্য বিখ্যাত, তো চিজ গুলো খেতাম। এবং হাঁসের চিজ, সকালবেলা এগুলো দিয়ে নাস্তা হতো। এবং দুপুরবেলা যখন স্কুলে খেতে যেতাম, স্কুলে তো এক একটা সময় এক একটা দিনে এক এক ধরনের খাবার দেওয়া হতো। এবং স্কুলে প্রত্যেকদিন গার্জিয়ানের সই দেখাতে হতো যে হ্যাঁ সে পড়া দিয়েছে, পড়তাম, পড়া দিয়ে আসতাম। কিন্তু ওইখানে পড়া দেওয়ার সিস্টেমটা অন্যরকম, এমন সিস্টেম যে এখানে আমাদের দেশে বসে মুখস্থ করতে হয়, কিন্তু এখানে মুখস্থ করতে হয় না। ওখানে টেক্সট বুক থাকে, সেই টেক্সট বুকে সবকিছু কমপ্লিট করে দিয়ে, মানে ফিলিং দ্য গ্যাপস থাকবে এরকম টুকটাক, আবার একটা লাইন লেখা থাকবে, একটা লাইন লেখা থাকবে না, সেটা পূরণ করে সেই খাতাটা নিয়ে ওখানে জমা দিতে হবে, বইয়ের মতো আর কি। সেখানে ম্যাডাম ওনারা সাইন করে দেবে যে না ভালো, এইভাবে আস্তে আস্তে পরীক্ষা হয়। তো যাই হোক, যখন লন্ডনে যাওয়ার কথা ছিল, তো আমরা সবাই 1 মাস কয়েকদিনের জন্য আমরা লন্ডনে চলে গেলাম। তখন আমি যখন লন্ডনে যাচ্ছি, আম্মু আমাকে পাসপোর্ট টাসপোর্ট সব ঠিক করে নিয়ে আসছে যে আমরা লন্ডনে যাবো, আমার পারমিশন নিয়ে আসছে, গ্রিন কার্ড বের হয়ে গেছে। আমাকে বলছে তোমাকে এই উপলক্ষে কিছু গিফট দেওয়া যায়, তুমি তো প্যারিসে আসছো, এখন আইফেল টাওয়ারে যাওনি। বলছেন না, তো বলছে ঠিক আছে চলো আইফেল টাওয়ারে ঘুরতে নিয়ে যাই। আইফেল টাওয়ারে যখন আমি প্যারিস থেকে বের হয়ে, মানে আমাকে বলতেছে দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ। তা আমি বললাম কোনটা? আম্মু বলছে এই যে এখানে ডায়না অ্যাক্সিডেন্ট করেছিল, তুমি এখানে দাঁড়াও আমি একটা ছবি তুলি। এখানে আমার একটা ছবি তোলা হয়েছে। এবং প্যারিসের সজলিয়ে একটা জায়গার নাম, সজলিয়ে এখানে বড় চরকির মতো একটা রাউন্ড করা জিনিস থাকে, এবং বিশাল একটা গেট থাকে, মেন রোডের ওইদিকে একটা গেট থাকে। সেই গেট দিয়ে এক সাইড দিয়ে গাড়ির পেছনের অংশ দেখা যায়, আবার আরেক সাইড দিয়ে গাড়ির সামনের অংশ দেখা যায়। একদিক দিয়ে লাইট নিভে, আরেক দিক দিয়ে লাইট জ্বলে। এবং প্যারিসের যে বিশ্বযুদ্ধ হয় সেখানে কোন জায়গায় কতগুলো সৈনিক মারা হয়েছে সেই জায়গাটা দাঁড়ায় ছবি তুলছে। এবং ওনার ইউনেস্কো অফিসে একজন ইটালিয়ান মহিলাকে দিয়ে আমাকে আইফেল টাওয়ার ঘুরতে নিয়ে যাও। আইফেল টাওয়ারে বলছে, ক্যামেরা বলছে যে টেক সাম পিকচার উইথ ইন আইফেল টাওয়ার when she will be there, সে তখন যাবে। আইফেল টাওয়ারে 4 পায়ে 4টা লিফট, বলতেছে লিফটে উঠো। আমি লিফটে উঠতে ভয় পাচ্ছি, আমি যদি আইফেল টাওয়ারটা পড়ে যাই ভয়ে আমি উঠতে চাচ্ছি না। তো যাই হোক, আমাকে বুঝে শুনে আমি প্রথম যখন আইফেল টাওয়ারে যে প্রথম যে 4 পায়ে যে একটা লিফটে মানে গিয়ে আছে ধাপ, এখানে ওঠার পর আমি দেখলাম যে অনেক কিছু নিচে। আবার যখন আইফেল টাওয়ার মানে দ্বিতীয় স্তরে গেলাম, তখন দেখলাম যে ঘর বাড়িগুলো একদম ছোট ছোট। আবার যখন একদম টপ লেভেলে চলে গেলাম, সেখানে ছবি তুললো। ছবি তোলার পরে ইটালিয়ান মহিলাটা আমাকে বলতেছে ও এটা কি করবে জানি না, ওটা চেয়েছে তোমার ছবি। পরে ওর সাথে দাঁড়ায় ছবি তুললাম। একটা জ্যাকেট পরা, শীতের দিন ছিল, এবং চুলগুলো এই দিক দিয়ে লম্বা লম্বা ছিল, ছোট ছোট চুল ছিল কালো। এবং যখনই পড়াশোনা খুব ভালো পারতাম, আমি তখনই আমাকে প্যারিসের সি বিচে ঘুরতে নিয়ে গিয়েছিল, এবং প্যারিসের বড় বড় গার্ডেন গুলো, পার্ক গুলো, এগুলো ঘুরতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে ছবি তুলেছি। এবং আমার স্কুল থেকে আমাকে একটা জায়গা বেড়াতে নিয়ে যাওয়া হয়, সেই স্কুলের একটা বিশাল বড়
পৃথিবীর মানচিত্র থাকে, আমাকে ম্যাডাম বলছে যে তোমার দেশে কোথায় বাংলাদেশ, তুমি সেই মানচিত্রে দাঁড়িয়ে থাকো, আমরা ছবি তুলি। এবং প্রথম যেদিন স্কুলে যাই তার 2 সপ্তাহ পরে স্কুলে যত মেম্বার ছিল, মানে স্কুলে যত স্টুডেন্ট ছিল সবার সাথে একটা করে ছবি তোলা হয়, একসাথে সবাই প্রথমে, তারপর সবার সাথে সিঙ্গেল ছবি তোলা হয়, ক্লাসমেটদের সাথে ছবি তোলা হয়, তারপরে যে ফ্রেন্ড তার সাথে, এই সমস্ত ছবি মানে আমার আম্মুর কাছে এই ছবিগুলো আমাকে দেওয়া হয়নি। লন্ডনে যাওয়ার পরে লন্ডন থেকে আমরা সবাই মিলে, মানে আমার খালামণি, ওনার বড় বোন, সবার বড় বোন যে ডাক্তার, লন্ডনের কর্নওয়াল খুব সুন্দর একটা সি বিচ, যেখানে ওই যে একটা মিনার দাঁড়ায় থাকে, এটা নিয়ে অনেক মুভি হয়েছিল, অনেক কিছু হয়েছিল। মিনারটা দাঁড়ায় আছে, এটা সমুদ্রের মাঝখানে, ঢেউ উপরে উঠে, একটা ভিতরে একটা লাইট দেওয়া থাকে, একটা ঘন্টা দেওয়া থাকে, ওইখানটা নিয়ে গেছে। এবং ওইখানটা নিয়ে গেছে লং ড্রাইভ করে। আম্মুর বোনের মেয়ের গাড়ি ছিল, সেই গাড়ি ড্রাইভ করে আমরা ওইখানে কর্নওয়ালে যাই। কর্নওয়ালে যাওয়ার পথে মাঝে উইম্পি থাকে, ম্যাকডোনাল্ডস, এই ম্যাকডোনাল্ডে আমাদেরকে হ্যামবার্গার খাওয়ানো হয়। হ্যামবার্গার খেতে যায় আমাকে একটা গিফট দেওয়া হয়, আমি গিফট পাই, শুধু গিফট পাচ্ছি। এবং সেই কর্নওয়ালে আমরা 1 সপ্তাহ ছিলাম। কর্নওয়ালের বিভিন্ন সুন্দর সুন্দর বিচ, সবার সাথে, আম্মুর সাথে সুইমিং ড্রেস পরে সেই নীল ঢেউর সাথে ছবি তুলেছি, পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলেছি। এবং ওই 7 দিনের যে কতগুলো ছবি, এই ছবিগুলো সমস্ত কিছু আম্মুর কাছে। এবং আমরা যে হোটেলে থাকি, সেই হোটেলে একটা গ্রাম্য হোটেল, খামারের বাড়ি, এই হোটেলে একটা রুম ছিল, যে রুমের ভিতরে মানে সবাই ভয় পায়, ওখানে কেউ ঘুমাবে না। নুরি ওখানে ঘুমাবে, ওর অনেক সাহস, ও ভূত ভয় পায় না। আমি ভূত ভয় পাই না, ভূত বিশ্বাসই করি না, ভয় পাবো তো দূরের কথা। ঠিক আছে, তুমি ওই রুমে ঘুমাবা। তো ওনারা ভয় কেউ ওই রুমে ঘুমায় না, আমি কিন্তু একাই ওই রুমে ঘুমাইছি। ওখানে ডাবল বেড থাকে, উপরে একটা বেড, নিচে একটা বেড, এবং সামনে জানালা খুলে যে বিচটা দেখা যায় পাহাড়ের উপরে। এবং ওইটার একটা সাইড আছে, আর একটা পিছনের দিকে গেলে দেখা যায় যেখানে শার্ক থাকে, এবং দেখায় যে জোয়ার ভাটার পানি একদম পাথরগুলো ডুবে যাচ্ছে, আবার সেগুলো হচ্ছে, এবং সেখানে কিন্তু শার্ক অ্যাটাক করে। এগুলো পর্যন্ত আমাকে দেয়, সেখানে নেমেও পর্যন্ত আমরা ছবি তুলেছি, এবং ফ্যামিলি মেম্বার একসাথে ছবি তুলেছি। ফ্যামিলি মেম্বার যখন যেখানে আমরা বেড়াতে গিয়েছি সেখানে আমরা ছবি তুলেছি, যাদের সাথে দাওয়াত খেতে গেছি, বিভিন্ন পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে স্কার্ট পরে। আবার স্কুলে ফাংশন হতে, সেই ফাংশনে আমি বাংলাদেশি ড্রেস পরে সেখানে গেছি। আমার বাংলাদেশি ড্রেস দেখে সবাই হাতাচ্ছে, ধরতেছে, বলছে ও বাংলাদেশি ড্রেস, লাইক বাংলাদেশি কাস্টিউম। সেখানে আমরা সবাই প্রোগ্রাম করেছি, প্রোগ্রামে নাচ গান করেছি। সেখানে কিন্তু আমরা সবাই স্কুলের ক্লাসমেট যারা, সেই ছবিগুলো তুলেছি। সেই ছবিগুলো আমি পাইনি। তারপরে এরকম একটা আমার দিনগুলো অনেক সুন্দর কাটেছিল। হঠাৎ একদিন আমি স্কুলে যে আমার ওই মারার জিনিসটা মনে পড়ার সাথে সাথে আমি সেটা স্কুলের ম্যাডামকে দেখাই, প্রিন্সিপাল ম্যাডাম। ওনাকে দেখানোর পর ওনারা খুব রাগ হওয়ার পর 1 সপ্তাহের ভিতরে ওনারা কি করে, আমার আম্মুকে ডাকার পর ওনাকে পুলিশ দিয়ে অনেক প্রেশার দেওয়া হয়, এবং ওনাকে চাকরি নিয়ে টানাটানি, এমন একটা সিচুয়েশনে। এটা তো আপনার ভুলের জন্যই। আর আপনি ধারণা করেছিলেন যে যেহেতু মা মেরেছে, একটা ছোট কমপ্লেন করলে মাকে হয়তো একটু বুকে দেবে বা এরকম কিছু একটা নর্মালিটি হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তাও করেননি যে এত ভয়াবহ রকমের ঘটনা ঘটবে, এবং এটা নিয়ে পুরো ইউনেস্কোর ভিতরে তোলপাড় হয়ে যায়, এবং ওনাকে খুব চাপ সৃষ্টি করা হয়। পরে উনি আমাকে বাসায় এসে কিছু বলে নাই যে আমাকে বাংলাদেশে পাঠাই দিবে, প্যারিস থেকে বাংলাদেশে গেলে আমাকে রেখে আসবে, এরকম কোনো কিছু বলা হয়নি। আমার স্কুল লং টাইমের জন্য মানে হলিডে দিয়ে দিল। হলিডে দেওয়ার পর আমরা বাংলাদেশে আসার জন্য প্রোগ্রাম করি, এবং আম্মু আমার ভিসা ঠিক সবকিছু ঠিক করে, ভিসা ওনাদের সবার ভিসা ঠিক করে। এবং এই ভিসার জন্য ওনারা অনেক পেমেন্ট দিতে হয় ইউনেস্কো থেকে। পেমেন্ট দিয়ে আমাদের ভিসা, পাসপোর্ট সব রেডি করে আমরা যখন প্লেনে করে বাংলাদেশে আসি, তখন আসার পরে এই বিষয়টা উনি ওনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করার পর এখানে অতিমাত্রায় আমার সাথে মানে মিসবিহেভ হয়ে যাচ্ছে। মিসবিহেভ মানে ওনার বড় বোন, যার সূত্রপাত আমার তার সাথে পরিচয়, সে আমার পায়ের উপর পাড়া দিয়ে দাঁড়ায় থাকতো। এবং ওনার মা বর্তমানে উনি মৃত, মানে আল্লাহ তার বেহেশতে নসিব করে, উনি আমার সম্পর্কে সমস্ত মিথ্যে তথ্য মানে আমার আম্মুর কাছে দিত। সারাক্ষণ মিথ্যে কথা বলতো, এমন একদিন বলতে পারবো না আমার জীবনে যে সে আমার জন্য একটা ভালো কাজ করে গেছে। এবং বাঙালি এটা আসে শেয়ার করার পর ওনার ভাবির সাথে, যে যিনি আমাকে ইংলিশ শিখেছেন, ওনার সাথে শেয়ার করার পরে সবাই মিলে জোর দিয়ে বললো যে ওকে রেখে যাও, ওকে নিও না। ও যখন একবার এই কাজ করছে, তো ও যে সেকেন্ড টাইম এই কাজ করবে না তার বিশ্বাস কি, ও একই কাজ করবে, তুমি ওকে নিও না। পরে বলছে না, ছোট মানুষ তো তেমন একটা ফ্যাক্ট না, একটা মিস্টেক ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। তারপরে আমাকে আরেকবার প্রচন্ড বকাঝকা দিল, বলছে তুমি কি স্কুল থেকে পড়া নিয়ে আসছিলা, স্কুলে পড়া পড়ছো? আমাকে স্কুল থেকে কোনো পড়াই দেওয়া হয়নি, আমি শুধু বইগুলো নিয়ে আসছি।
বলছে যে তুমি এগুলো কি কমপ্লিট করছো? বলছে না আম্মু, আমাকে বুঝাই দেওয়া হয়নি। তা না বুঝাই দিলে তাও তো প্যারিসের ভাষায়, আমার ফ্রেঞ্চ ভাষায়, আমার একটু সময় লাগবে বুঝতে। বলছে কেন করেনি? উনি সেখানে আবার আমাকে সেই মারধর করা শুরু করছে। আমাকে রুমের ভিতরে নিয়ে ওনার ছেলে দুইটা থোড়ার মধ্যে লাথি মারে। উনি আমাকে চুলে ধরে মারতে শুরু করে এবং আমার চুলে ধরলে আমার রাগ লাগে যে আমার হাত আছে, আমার পিঠ আছে, তুমি যা খুশি সেটা দিয়ে বাড়ি দাও, কিন্তু আমার চুলে ধরো কেন? গালের মধ্যে চর এবং চুলো ধরে মারপিট, ওটা সহ্য করতে না পারে আমি আমার রাগের মাত্রা আমার সাথে মিসবিহেভ করি আমি। তখনও কিন্তু বলেনি যে আমাকে নিবে না, বলছে তোমাকে আমার সাথে যেতে হবে। আমি বলছি আমি আপনার সাথে কখনোই যাবো না, আমি যাবো না। তো উনি বলছে কেন যাবো না? আমি বলছি না আমি যাবো না, আপনি আমাকে এভাবে মারবেন, কেন থাকবো আপনার সাথে? বলছে না, এটা তো আমি রাগে মেরেছি, তুমি আমার মেয়ে, তোমাকে আমি শাসন করেছি, তাই বলে তো তুমি আমার উপর রাগ করে চলে যেতে পারো না। বলছে না, আমি কিছুতেই থাকবো না, আমি বিকে করে হলো বাংলাদেশে থাকবো, তবে আমি আপনার সাথে যাবো না। যখন আমি তাকে এই কথা বলছি তখন সে আমাকে হাত ছেড়ে দিছে। হাতগুলো ছেড়ে দিয়ে কাগজপত্র বের করে ছুঁড়ে মেরে বিছানার মধ্যে বলছে এখানে পড়ো, কি লেখা আছে? আমি তোমার মা, তুমি আমার মেয়ে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বলছি না, আপনি যদি আমাকে না যেতে দেন আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব এবং আপনাকে ফাঁসাই দেব। আপনি এই ধরনের কথা বলেছেন? হ্যাঁ, আমি তাকে এই ধরনের কথা বলেছি। এই কথা বলার পর সে আমার বাবাকে ডাকার পর আমার বাবার কাছে বলছে যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমি রাখতে পারলাম না। মানে উনি আপনাকে যে কোনো ভাবেই হোক রাখতেই চেয়েছিল, জোর জবরদস্তি করে, এবং শেষ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে আপনার যে ইগো বা রাগ সেই জায়গাটা থেকে আপনি, আমি তো রাগে বলেছি কিন্তু মন থেকে তো বলিনি ভাইয়া। আমি তো জানতাম না যে আমার জীবনে এরকম হবে। কত বছর আগের ঘটনা এটা? এটা প্রায় 2002 সালের ঘটনা। 2002 সালে। তারপর কি হলো? আপনার বাবাকে ডেকে বলছে যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান এবং সামনে দাঁড় করে জিজ্ঞেস করেন যে আমি যা খেয়েছি ও তা খেয়েছে কিনা। আমি যে অধিকার, যে জীবনটা আমি ভোগ করেছি ও কিন্তু তাই বলে। আমি যেখানে ঘুরতে গিয়েছি ওকে সেখানে ঘুরতে নিয়ে গেছি আমি। বলছে যে দেখেন এই যে ছবিগুলো লন্ডনে, এই ছবিগুলোটা আমার বোনের বাসায়, দেখেন ওর জন্মদিন আমি লন্ডনে পালন করেছি, প্যারিসেও আমি ওর জন্মদিন পালন করেছি। আপনার মেয়েকে এত কিছু করার পর আপনার মেয়ে যদি না থাকে, আমাকে সে থ্রেট করেছে, তো আসলে সে কিছু একটা করে ফেলতে পারে, এই জন্য আমি তাকে রাখতে পারতেছি না, আপনি নিয়ে যান। এটা বলার পর আমাকে আমার বাবা মার কাছে দিয়ে দেওয়া হয়। আমি সেখান থেকে খুব মন খারাপ, কান্নাকাটি করি যে আমি চলে যাবো, আমি বাসায় এসে থাকতে পারি না, বাসার খাবার এবং বাসার পরিবেশ আমার কাছে ভালো লাগে না। মানে এটা শুট করতে না পেরে আমার টাইফয়েড জ্বর হয়ে যায়। আম্মু কি করে চলে যায়, আম্মু খুব কান্নাকাটি করে আমার জন্য, মন খারাপ করে, সেও খেতে চায় না। তো ফ্যামিলির মেম্বার সবাই তাকে বুঝায় টুজায়। তো ওনার একটা পরিচয় ছিল, উনি এনজিওর ডোনার ছিল, সেই এনজিওর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রোগ্রাম ম্যানেজার, ওনাদের কাছে আমাকে রেখে যায়। আবার আমার ওনাদের কাছে রেখে যায়, ওনাদের আন্ডারে আমার দায়িত্বটা দিয়ে যায়। উনি মাস শেষ টাকা পাঠায়। আমার আম্মু উনি যা টাকা পয়সা ওখানে পাঠাইতো তার কোনো কিছুই আমি পেতাম না। আমাকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে থাকতে হতো এবং এত পচা খাবার, যে যেখানে আমাকে নিয়ে যে ডে কেয়ার সেন্টার রাখা হয়েছে সেই ডে কেয়ার সেন্টার সব প্রস্টিটিউটরা থাকতো। ওখানে রাখা অবস্থা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। বিকালের দিকে স্কুলে প্রাইভেট পরে স্কুল থেকে ডে কেয়ার সেন্টার যখন ফিরতাম তখন দেখেন যে প্রস্টিটিউটরা ওরা সাহায্য করে বের হচ্ছে, কিন্তু ওরা যে কি করে তা কোনোদিন জানতেও চাই না, জানার ইচ্ছা হয় না, দরকারও পড়ে না। দেখতাম যে যেহেতু ভালো লাগে হয়তো নাচ গান করবে এর জন্য সাজুগুজু করে, কিন্তু আমি জানতাম না রিজন। পরে একটা সময় ওখান থেকে চলে আসার পর আমি জানতে পারছি আমাদের যে জায়গাটা এটা ছিল আলাদা, আর ওরা থাকতো অনেক দূরে, ওটা আলাদা। আমাদের সাথে ওদেরকে মিশতে দেওয়া হতো না, কথা বলে জানা দরজা গেটের ফাঁকা দিয়ে কথা বলো। তো এরকম ওইখানে 3 বছর 4 বছর থেকে যাই। সেখানে দিনের পর দিন এত অত্যাচার যে প্রস্টিটিউটের অনেক বাচ্চারা থাকতো এবং যারা মেসে কাজ করতো, মায়েদের বাচ্চা মেয়েদের রেখে যেত। ওদেরকে কি করতো, যখন দেখতো যে বাইরের লোক তাদের দেখার জন্য এখানে আসতেছে ডে কেয়ার সেন্টার, তখন ভালো ভালো খাবার দিত, আর বাকি দিনগুলো তাদেরকে না খেয়ে মারতো। কোনো খাবার দেওয়া হতো না এই এনজিও থেকে। যে একটা এনজিও, যে এটা একটা গরিব ছেলে মেয়েদেরকে দেখে, এটা শুধু নামে মাত্র, কিন্তু বাস্তবে এর কোনো ভূমিকা নেই। গরিব পোলাপানদেরকে, এই যে বিদেশিদেরকে এনে, ভিজিটরদেরকে এনে দেখায় যে টাকাগুলো নিত, ওরা তারা ব্যক্তিগত কাজে ব্যয় করতো। এবং এই যে মহিলাকে আমি দেখতাম যে উনি রিক্সায় করে আসার তার টাকা ছিল না, অ্যাবিলিটি ছিল না, সে এখন ব্যাংক ব্যালেন্সের মালিক, তার ছেলে আমেরিকায় পড়াশোনা করে। হাউ ইজ ইট পসিবল? যে মহিলা পায়ে হেঁটে বাসা থেকে অফিসে আসতো, সে এখন গাড়ি করে আসে। তারা কোনো মানুষ অনেস্ট না, কেউ বলতে পারবে না যে আমি আমার জীবনে অনেস্ট আর্নিং করেছি। এবং আমার নামে যে টাকাগুলো পাঠানো হতো সেই টাকাগুলো আমি ঠিক মতো পেতাম না। আমার স্কুলের বেতন দেওয়া হতো না, প্রাইভেট টিচারের টাকা দেওয়া হতো না, এবং না খেয়ে স্কুল করতে। কতদিন একটা মানুষ না খেয়ে স্কুল করবে ভাইয়া বলেন? আমি কি না খেয়ে ক্লাস করব? কতদিন না খেয়ে থাকা যায়? এটা কি হয়? আপনি আপনার জায়গা থেকে আপনার মাকে সরি বলে ভুল স্বীকার করে পরবর্তীতে অনেক চেষ্টা করেছি, অনেক মাপ চেয়েছি। যখনই বছর পর বছর আসতো,
আমি চেষ্টা করতাম মাফ করে দেন আম্মু, আমাকে আরেকটা বার সুযোগ দেওয়া হোক। আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি এবং আমি এভাবে নির্মম অত্যাচার সহ্য করেছি ওই এনজিওর ভিতরে। দিনের পর দিন আমার জীবনে আমি এত বেশি না খেয়েছিলাম যে যেটা বলার অপেক্ষা রাখে না। এবং এটা বাইরের ভিজিটর এসে দেখতো যে ওদেরকে খাবার দেয়, যেদিন দেওয়া হতো ওদের ভালো খাবার, অথচ পচা ভাতের মধ্যে নখ পাওয়া যেত, পাথর পাওয়া যেত এবং বিভিন্ন ঝিনুকের টুকরা, মাটির টুকরা এগুলো পাওয়া হতো। মোটা চালের ভাত, ডাল তো না যেন পানি, কলের পানি এগুলো দেওয়া হতো। কোনোদিনও মাছ দেওয়া হতো না, কোনোদিনও মাংস, শুধু সবজি সবজি খাও। এগুলো খেতে খেতে আমি একদম ফেড আপ হয়ে গেছি। আমি বলছি না, আমি এখানে আর থাকবো না, আমাকে এখান থেকে চেঞ্জ করে আবার আরেক জায়গায় রাখা হলো। সেখানে সেই একই অবস্থা। এবং একদম বর্তমান সময়ের দিকে আমরা চলে আসতে চাই। আপনি একটু বলবেন যে ওই এনজিও থেকে আপনি বের হলেন ধীরে ধীরে, তারপরে আপনি বর্তমান 9 বছর থাকার পর সেই এনজিও থেকে একটা সময় আমাকে, মানে আমি ক্লাস যখন মেট্রিক পরীক্ষা দিব, পিটেস্ট পরীক্ষা দেওয়ার আগে আমি যখন পয়সা চেতে যেতাম আমার সাথে দুর্ব্যবহার করা হতো এবং আমাকে পয়সা দেওয়া হতো না, আমাকে যা তা এসে গালমন্দ করতো। যখনই আমি মাস শেষ পয়সা চেতে যেতাম তখনই আমাকে কথা শুনতে হতো। স্কুলের কোনো বেতন দেয়নি, পরীক্ষার ফি দেওয়া হতো না। এভাবে 1-2 বছর 3 বছর কোন রকম রিকোয়েস্ট করে ঠরে এলাও হতাম। পরে পিস্টেটের সময় আমাকে স্কুল থেকে বাদ দিয়ে দিয়েছে, কারণ আমার পরীক্ষার ফি দেওয়া হয়নি, বেতন দেওয়া হয় নাই, কোনো কিচ্ছু না। আমাকে সকালবেলা না খেয়ে 12টা পর্যন্ত থাকতে হতো। না খেয়ে খালি পেটে কি পড়াশোনা হয়? কখনোই পড়াশোনা হয় না ভাইয়া। শরীরে যদি এনার্জি থাকে তাহলে কিন্তু সবকিছুতে মন মানসিকতা বসে, কিন্তু আপনার পেটের ক্ষুধা যখন নিবারণ হবে না তখন কিন্তু আপনাকে সারা দুনিয়ার ভালো কিছু এনে দিল, সেখানে কিন্তু কখনই আপনার মন বসবে না। তো এইভাবে কতদিন সহ্য করা যায়? এইভাবে সহ্য করতে করতে একসময় 2010 সাল চলে আসে, বলছে আমি এনজিওতে থাকবো না। আবার একটা সময় কি হয়েছে, আমার জন্মদিন পালন ঠিক মতো করা হতো না, কোন রকম একটা কেক কেটে এনে বাস ওনারা খেয়ে শেষ। এবং আমার জন্য যে গিফট গুলো পাঠানো হতো ওগুলো চেঞ্জ করে দেওয়া হতো। আমার জন্য একটা স্বর্ণের চেন পাঠাইছে জন্মদিনের উপলক্ষে। এগুলো আপনি মাকে কখনো বলতেন না? আমি বলার চেষ্টা করছি কিন্তু উনি আমার কথা বিশ্বাস করে না। বলছে তুমি আমার সামনে যে বিহেভ করছো তুমি ওদের সাথে একই বিহেভ করতে পারো, এর জন্য ওরা তোমার সম্পর্কে আমার কাছে কমপ্লেইন করে। আমি তোমাকে বিশ্বাস করি না এনিমোর। আই কান্ট বিলিভ ইউ এন্ড আই কান্ট ট্রাস্ট ইউ এনিমোর। সো তো মানে আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছি, সবকিছু ছেড়ে আমাকে অতিমাত্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে রেখে বিভিন্ন মানুষ দ্বারা আমি নির্যাতিত এবং তাদের কাজ না করে দিলে আমাকে খুব বেদন মারপিট করা হতো। মাসিক যে খরচটা সেই খরচটা ওরা খেয়ে ফেলতো, আমি পেতাম না। আমার কষ্টের বিনিময়ে যেটা আসতো সেটা দিয়ে ওরা খেয়ে ফেলতো, আমি তাও পেতাম না। বর্তমানে আমি আমার বাবা মার কাছে চলে গিয়েছি, আমার বাবা মা কাছে আছি এবং আমি সেখানে প্রাইভেট পড়াই, কিভাবে ইংলিশে স্পিকিং করতে হয় ওই জিনিসগুলো তাদেরকে আমি ছোট ছোট মানুষদের শিখাই। এবং বর্তমানে একজন ডিগ্রি স্টুডেন্ট আমার কাছে পড়ে গ্রামের বাড়িতে, ওনার হাজবেন্ড হচ্ছে একজন প্রফেসর। আর আমি কয়েকটা টিউশন করাই, যেমন অনেক দূর দূরান্ত সেই টিউশনের মধ্যে তা না সামান্য 300 টাকার জন্য 200 টাকার জন্য আমি দূরে দূরে গিয়ে টিউশনি করাই। এবং বর্তমানে আমার বাবা মার ঘাড়ে আমি একটা বোঝা হয়ে গিয়েছি ভাইয়া। বোঝা কেন হয়েছেন? বোঝা কেন হয়ে গেছি কারণ আমার ভাইগুলো আমার চেয়ে বেশি লম্বা চূড়া হয়েছে, ওরা এখন বিয়ের উপযুক্ত। ওরা যদি এখন বিয়ের সাথে করে ফেলে আমাকে দেখার মতো কিন্তু কেউ থাকবে না। কারণ যখনই দেখা গেছে ভাইয়ের বউরও ঘরে আসবে তখন কিন্তু তার বোনকে কেউ সহ্য করতে পারবে না। আমার মা বাবার সারাক্ষণ আমাকে নিয়ে কান্নাকাটি করে, আমি তাদের চোখের জল হয়ে দাঁড়িয়ে আছি। আমি এত কিছু জেনে এত কিছু পেরে আমি কেন এভাবে থাকতে হচ্ছে আমাকে? আমার জীবনটা কি হবে? আমি কোথায় যাব? আমি কি করব? আমার জীবনটা কি এভাবেই থাকবে? এর কি কোথাও শেষ নেই? আপনি হ্যালো 8920 তে কেন আসলেন? আমি হ্যালো 8920 তে এসেছি আমার জীবনের গল্পটা শেয়ার করার জন্য। সেটা তো আমরা জানি শেয়ার আপনি করলেন, কিন্তু কোন মোটো থেকে, কোন উদ্দেশ্য থেকে? যে আমি চাচ্ছি যে আমি এখান থেকে আমার নিজের যোগ্যতা অনুযায়ী কিছু একটা করে দেখাতে চাই এবং আমি ঘুরে দাঁড়াতে চাই। আমি কারো উপর নির্ভরশীল হতে চাই না, আমি নিজের উপর আত্মনির্ভরশীল হতে চাই। I want to be a self-dependent. ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই গল্পে না কোনো ভুল খুঁজে পাইনি, কোনো অপরাধ খুঁজে পাইনি। ধরুন একই সাথে বলা চলে যে মানুষটি ওকে অ্যাডপ্ট করলো সে মানুষটি ওকে একটা স্বপ্ন পুরি দিয়েছিল। ও যে জায়গাটা থেকে এসেছিল একেবারে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটা স্বর্গের মধ্যে রেখেছিল বলা যেতে পারে, কারণ রাস্তার মানুষের কাছে ওটা আসলে স্বর্গই। সেই মানুষটির আগাগোড়া কোনো ভুল নেই, আমি কোনো ভুল খুঁজে পাইনি। আবার একইভাবে এই নুরি, যে নুরি স্কুলে গিয়ে তার আম্মুর এগেইনস্টে কমপ্লেইন করলো, সেখানে সেই দেশগুলোতে এই কমপ্লেইনগুলো অনেক বড় এবং এগুলোর রুলস এন্ড রেগুলেশন এত বেশি হাইলি প্রোফাইল, আমি বলা যেতে পারি হাইলি এবং স্ট্রংলি অ্যাডাপ্টেড করা হয় এবং এক্সিকিউট করা হয়, যেগুলো আসলে
ভয়াবহ রকমের লাইফে ডিজাস্টার নিয়ে আসতে পারে। সেই ইমোশনের জায়গাটা থেকে ও বুঝতেও পারেনি যে ও যে স্কুলে কমপ্লেন করতে যাচ্ছে, ও ধরে নিয়েছে স্কুলে কমপ্লেন করলে আম্মুকে হয়তো একটু বকে দেবে, স্কুলে কমপ্লেন করলে হয়তো বা কিছু একটা হবে, আম্মু আরো বেশি টেক কেয়ার করবে। সেই জায়গাটা থেকে হয়তো মানসিকতা নিয়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে ওকে যে ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল সেখানে একটা ভয়াবহ ডিজাস্টার ডেকে নিয়ে আসে। তারপরেও সেই ফ্যামিলি ওকে কন্টিনিউ করতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই ও ওর ইমোশনের জায়গা থেকে রাগারাগি করে বা যে কোনো জায়গা থেকে হোক না কেন, ছোট মানুষ, সেই জায়গাটা থেকে ও ওই সময়টাতে সেই ফ্যামিলির সাথে যেতে রাজি হয়নি। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরেছে যখন সে স্বর্গ থেকে নেমে এসে স্বর্গের মূল্যটা বোঝার চেষ্টা করেছে, কিন্তু ততদিনে ফ্যামিলি ডিসাইড করে ফেলেছে ওকে আর কখনো নেবে না। তারপরও একটা আত্মিক বন্ধন তাদের মধ্যে ছিল, প্রতি মাসে খরচ পাঠাতো। বাকিটুকু সবকিছুই আপনারা নিজেরা শুনেছেন। এখানে কারো কোনো ভুল নেই, কারো কোনো অপরাধ নেই, কিচ্ছু নেই। আমরা শুধু বলতে চাই দিস ইজ লাইফ। লাইফে সবকিছুই পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর এখন আপনারা যদি এভাবে খোঁজেন যে কার ভুল ছিল, কে অপরাধ করেছে এবং কোন অপরাধের কারণে আজকে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেটা একটা চরম বোকামি হবে। আমরা বরং এটা না খুঁজি, আমরা এটা খোঁজার চেষ্টা করি একজন ফুল বিক্রেতা, একজন টোকাই নুরি রাস্তা থেকে গিয়ে একটা অসাধারণ জীবন পেয়েছিল। সে অসাধারণ জীবনে সে অনেক কিছু অ্যাডাপ্ট করেছে, অনেক কিছু শিখেছে। তার ইংরেজি বলা, তার মানুষের সাথে চলাফেরা, তার ওয়ে অফ থিঙ্কিং অনেক সমাজের অনেক শিক্ষিত মানুষের চেয়ে বেটার। তো এই মানুষটাকে পারে না সমাজে ভালোভাবে বেঁচে থাকতে। ওকে দেখতে কিন্তু 8-10টা মানুষের মতো লম্বা চওড়া, একটা মেয়ে বললে একটা ছেলে চোখে যেরকম সুন্দর বলতে যেটা বোঝায়, ও কিন্তু সেরকম না। এবং ওর প্রতিকূলতার অনেক বড় একটা জায়গা জুড়ে হচ্ছে ওর শারীরিক কাঠামো। সেই জায়গাটা থেকে ও কি পিছিয়ে থাকবে? এই অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আছে। একজন ব্যক্তি তো ওকে টেনে অনেক দূর নিয়ে গিয়েছিলেন, তাহলে পুরো সমাজটা ওর প্রতি কি দায়িত্ব এখন পালন করবে, সেটাই এখন প্রশ্ন। নুরি, আমি শেষ করব, যাবার সময় আমাকে বলবেন যে আপনি মুন্সিগঞ্জ থেকে আমাদের এখানে এসেছেন, কিভাবে এসেছেন এবং কিভাবে যাবেন। আমি এসেছি আমার মায়ের কাছ থেকে, যে মা হাঁসের ডিম বিক্রি করেছিল, সেই টাকা দিয়েছিল মা, ওই টাকাটা নিয়ে আমি এখানে এসেছি মুন্সিগঞ্জ থেকে। হাঁসের ডিম বিক্রি করা টাকা? হাঁসের ডিম বিক্রি করার টাকা দেয়। এবং এখান থেকে আমাকে তো আজকে বাড়িতেই ফিরতে হবে, কারণ আমার কালকে টিউশনই আছে, কালকে টিউশনি যে ধরতে হবে। কারণ একদিন গ্যাপ দিলে ওরা মানে এটা গায়ে খোঁটা দিয়ে বলে যে আপনি তো 2 দিন আসেন নাই। এত বড় বড় রাস্তা যে পায়ে হেঁটে যেতে হয়, রাতে পায়ে ব্যথা, ঘুমাতে পারি না, খুব কষ্ট। আমার ফ্যামিলিটা চলে আমার ভাইদের ইনকামে। বাবা বেকার, ঠিক আছে, একটা ভাই আছে চাকরি নেই, 2 ভাইয়ের ইনকামের সংসারটা চলে। একটা ভাই পড়াশোনা করে, সেখানে আমি কিভাবে চলি ভাইয়া? প্রশ্নটা আমরাও রেখে শেষ করছি, তবে আমরা উত্তর জানি না, কারণ সামনের দিনগুলো কেমন হবে সেটা আমরা সত্যিই জানি না। আমরা আমাদের জায়গা থেকে নুরিকে অনেক অনেক বড় ধন্যবাদ জানাতে চাই যে তার জীবনের গল্প সে আজকে আমাদের এখানে বলে গিয়েছে। এবং আমরা বিশ্বাস করতে চাই নুরির ভেতরে, মনের ভেতরে যে স্বপ্নটুকু আছে, নুরিকে অসাধারণ একটা জীবন গিফট করেছিল উপরওয়ালা। সেই জীবনটি যেভাবে নুরির অগোচরে চলে এসেছিল, এবং ঠিক একইভাবে নুরি বুঝতে না বুঝতে সেই জীবনটি তার কাছ থেকে চলে গেছে। নুরি এখন যে জীবনে আছে সেই জীবনটি সে বোঝে, এবং বুঝে তার কি কোনো কুল কিনারা সে করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন থাকলো আজকের হ্যালো 8920-তে। আমরা এই গল্পটা এখানেই শেষ করছি।